সাফিয়া চলে গেল। রান একটু দূরে দাঁড়িয়ে ওদের সব কথা শুনলো। রান নিজের কেবিনে গিয়ে সোফে গা এলিয়ে দিল, চোখ বন্ধ করে ভাবতে লাগলো। জীবনটা সত্যি খুব কঠিন, তাই না? যে আমাকে চায় তাকে আমি চাই না, আর আমি যাকে চাই সে অন্যজনকে। এটাই নিয়তির খেলা। স্নিগ্ধ মায়ের ফোনে কল দিল। মায়া রিসিভ করে হ্যালো বলল। স্নিগ্ধ বলল, মিস মায়া, এক্ষুনি আমার কেবিনে আসুন। মায়া ওকে স্যার বলে কল কেটে দিয়ে স্নিগ্ধর কেবিনের দিকে চলে গেল। মায়ের কেবিনের সামনে দাঁড়িয়ে বলল, মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম। জি স্যার, বলুন কি করতে হবে? আমার জন্য এক কাপ কফি নিয়ে আসুন। সো গো ফার্স্ট। ওকে স্যার। মায়া চলে গেল কফি আনতে। মায়ের কফি নিয়ে এসে স্নিগ্ধকে দিয়ে বলল। দেখুন তো কেমন হয়েছে। স্নিগ্ধ কিছুটা ভেবে বলল, তো মিস মায়া, আমাকে বাজি কফি খাওয়াতে চান? মায়া অবাক হয়ে বলল, না না, সমস্যা কি বলেন? এসব বাজে কেন খাওয়াতে যাব? ওকে, তাই হয়ে থাকলে আপনি আগে খেয়ে বলুন কেমন হয়েছে, তারপর আমি। মায়া কাপটা হাতে নিয়ে এক চুমুক খেয়ে বলল, স্যার ভালোই হয়েছে, কিন্তু কফিটা তো এটো হয়ে গেল। মায়াকে আর কিছু বলতে না দিয়ে কাপটা নিয়ে স্নিগ্ধ খাওয়া শুরু করলো। মায়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। স্নিগ্ধ ব্যাপারটা বুঝতে পেরে বলল, মিস মায়া, আপনাকে কি লেটার লিখে যেতে বলতে হবে? মায়ের নিচের দিকে তাকিয়ে বলল, সরি স্যার। বলেই চলে গেল। স্নিগ্ধ মুচকি হেসে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। ফুরফুরে হাওয়ায় হাতে এক কাপ কফি, মুহূর্তটা দারুণ লাগছে। স্নিগ্ধ মুচকি হেসে বলল, প্রেয়সী, আমি প্রত্যেকটা দিন তোমার এটু খেতে চাই, তোমার মুখ দেখে ঘুম থেকে উঠতে চাই। কবে আসবে সেই দিনটা? মায়ের অফিস থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে একটা রিক্সার জন্য, কিন্তু একটা রিক্সাও পাচ্ছে না। রাত প্রায় 10টার কাছাকাছি। মায়ের চিন্তায় পড়ে গেল, কি করবে। মায়া এক পা দুপা করে এগিয়ে যেতে লাগলো আর আল্লাহকে বলতে লাগলো, প্লিজ আল্লাহ একটু ব্যবস্থা করে দাও, এত রাতে একা হেঁটে যাওয়াটা ঠিক হবে না। কি করব এখন? ধুর, ভালো লাগে না। স্নিগ্ধ ছাড়টাও না এখন আসতে পারে না। এখন কেন আসবে? এমনি তো এসে বলে, মিস মায়া উঠুন গাড়িতে, এক জায়গায় যখন যাচ্ছে একসাথেই যে। কিন্তু এখন কোথায় উনি? এখন আসলে কি সমস্যা? বজ্জাত লোক। মায়া মন খারাপ করে হাঁটতে লাগলো। হঠাৎ একটা গাড়ি এসে থামলো মায়ের সামনে। মায়া ভয় পেয়ে কিছুটা পিছিয়ে গেল। মায়া কিছু বলতে নিবে, তখনই দেখে যে স্নিগ্ধ গাড়ি থেকে নেমে আসছে। মায়া তো অবাক হয়ে হা করে তাকিয়ে রইল। মায়া হা করে স্নিগ্ধর মুখের দিকে তাকিয়ে রইল। স্নিগ্ধ মায়াকে অবাক হয়ে হা করে তাকিয়ে থাকতে দেখে মুচকি হাসলো। স্নিগ্ধ মায়ের কাছে গিয়ে মায়ের কানের কাছে মুখ নিয়ে বলল, প্রেয়সী, এইভাবে তাকিও না, আমার লজ্জা লজ্জা পাই। মায়ের চমকে উঠলো, বুড়ো কুচকে তাকালো স্নিগ্ধর দিকে আর জিজ্ঞেস করলো, আপনি কি বললেন? কে প্রিয়সী? স্নিগ্ধ টেবিল হেসে বলল, কোথায় কি বললাম? আমি কিছু বলি নাই তো। স্নিগ্ধ ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে রইল। মায়া আবার প্রশ্ন করলো, কিছু তো বলছেন, বলুন কি বললেন? স্নিগ্ধ মুচকি হেসে বলল, বলছি যে এইভাবে হাঁ করে থাকলে মুখে মাছি না হাতিও যেতে পারে। বলে ডেভিল হাসি দিল। মায়া কিছুটা রাগ মিশ্রিত গলায় পড়ল। শুনুন তো, আমি যাব। মায়া বলে চলে গেল। স্নিগ্ধ এগিয়ে গিয়ে মায়ের হাত টেনে ধরে পড়ল, মিস মায়া, স্নিগ্ধ চৌধুরী ছাড় দেয়, ছেড়ে দেয় না। একা পথ চলতে দিয়েছি, কিন্তু ছেড়ে দেইনি। মায়া ভুল কুচকে তাকিয়ে রইল, কিন্তু কিছু না বলে চলে যেতে লাগলো। স্নিগ্ধ মায়ের হাত শক্ত করে নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, মিস মায়া, এতক্ষণ তো আমার জন্য ওয়েট করেছিলেন, তো এখন পালাই পালাই করছেন কেন? মায়া চমকে উঠল, মনে মনে বলতে লাগলো, ইস, লোকটা মন পড়তে জানে নাকি? তাহলে তাকে নিয়ে এত অনুভূতি, সে কি বুঝতে পারে না? স্নিগ্ধ মুচকি হেসে বলল, ওকে, অনেক ভেবেছেন, এখন চলুন। আচ্ছা মিস মায়া, একটা কথা বলি, প্লিজ রাখবেন? মায়া স্নিগ্ধ মুখের দিকে তাকালো আর মনে মনে বলতে লাগলো, আপনি বুঝতে পারেন না আপনি কি বলেন? আমি যে না করতে পারি না। মায়া কিছুক্ষণ ভেবে বলল, ওকে বলুন। স্নিগ্ধ সময় না নিয়ে বলল, মিস মায়া, আমার সাথে একটা জায়গায় যাবেন? বলতে পারেন আমার পছন্দের জায়গার মধ্যে ওটা একটা। স্নিগ্ধর মুখে হাসি ফুটে উঠল। গাড়ি চলতে লাগলো আপন গতিতে। মায়া বাইরের দিকে তাকিয়ে আছে, চুলগুলো উঠছে। স্নিগ্ধ একটু পর পর মায়ের দিকে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। 20 মিনিট পর গন্তব্যে পৌঁছে গেল ওরা। স্নিগ্ধ আগে নেমে তারপর গাড়ির দরজা খুলে দিল। মায়াকে বেরিয়ে আসতে বলল।
মায়া আস্তে করে গাড়ি থেকে নামলো। তারপর আশেপাশে তাকিয়ে মায়ের মুখে হাসি ফুটে উঠলো। মায়ের সামনে তাকিয়ে দেখে নদী বয়ে গেছে আর ছোট্ট একটা চায়ের দোকান, সাথে একটা ছোট কুড়ে ঘর। মায়ের ছোট্ট কুড়ে ঘরের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। মায়া অবাক হয়ে প্রশ্ন করলো, এখানকার যুগে এখনো কুড়ে ঘর আছে? স্নিগ্ধ মুচকি হেসে বলল, হ্যাঁ আছে, আর ওখানে দুজন বয়স্ক মানুষ থাকে। তাদের জন্য আমার এই জায়গাটা ভীষণ প্রিয়। আবার যখন মন খারাপ হয়ে যায় আমি তখন এই জায়গাটায় আসি আর দাদি আর দাদার সাথে কথা বলি। আমার মন ভালো হয়ে যায়। এরা আমার একটা পরিবার। জানেন, তাদের আমি অনেক বলছি আমার সাথে আমার বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু তারা কখনো রাজি হয়নি। তাদের নাকি এখানে শান্তি লাগে, তাই আর কিছু বলি না। মায়া স্নিগ্ধর কথাগুলো মুগ্ধ হয়ে শুনলো, তারপর নিজে এগিয়ে গেল। স্নিগ্ধ মুচকি হেসে মায়ের পিছনে পিছনে গেল। মায়া বসলো সেই ছোট্ট দোকানে। স্নিগ্ধ গিয়ে সেই বয়স্কদের সালাম দিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন দাদি দাদা? বয়স্ক মহিলা বলল, হ্যাঁ দাদু ভাই, ভালো আছে। আজ আমাদের কথা মনে পড়লো। হঠাৎ তার চোখ গেল মায়ের দিকে। স্নিগ্ধকে ইশারায় বলল কে। স্নিগ্ধ মুচকি হেসে কানে কানে কি যেন বলল। মহিলাটা মুচকি হেসে বলল, মাশাআল্লাহ দাদু ভাই, তোর পছন্দ আছে। তারপর মহিলাটা মায়ের কাছে গিয়ে মাথায় হাত বুলে আদর করে বলল, কি মেয়ে, তোমার নাম কি? মায়া মুচকি হেসে বলল, জি, আমি মোহিনী ইসলাম মায়া। আপনি ভালো আছেন দাদি? জি আচ্ছা, তোমরা বসো, আমি চা দিচ্ছি। মহিলাটা চলে গেল। স্নিগ্ধ মায়ের দিকে তাকিয়ে বলল, নদীর পাড়ে যাবেন? শিমুল ফুল গাছের নিচে বসবেন পা ডুবিয়ে পানিতে? মায়া মাথা হ্যাঁ নাড়িয়ে বোঝালো। স্নিগ্ধ মুচকি হেসে হাঁটা শুরু করলো। মায়া ওর সাথে গেল। স্নিগ্ধ শিমুল ফুল গাছের নিচে বসে পা পানিতে ডুবিয়ে বসলো আর মায়াকে ইশারায় বলল বসতে। মায়া বাক্যহীন ভাবে বসলো। মায়া পানিতে পা ডুবিয়ে বসলো স্নিগ্ধর পাশে। স্নিগ্ধ বলল, জানেন মিস মায়া, এই নদী আমার খুব আপন, কারণ এই নদী জানে আমার সব কথা বলা, না বলা কথা, কত স্মৃতি, কত কিছু, সব আমার এই নদী জানে। জানেন, আমি না একজনকে খুব ভালোবাসি, কিন্তু বলতে পারি না। কিন্তু বলছে এই নদীকে, সে জানে আমার প্রেয়সীকে, তাকে আমি কতটা ভালোবাসি, কতটা কাছে চাই। স্নিগ্ধ একদমে কথাগুলো বলে থামলো। মায়া অবাক হয়ে তাকিয়ে আছে আর ভাবছে, মানুষের নদীও কতটা আপন হয় আপনাকে না দেখলে বুঝতামই না। কি আছে আপনার মাঝে, কেন টানে আমাকে এত? স্নিগ্ধ মায়ের সামনে তুড়ি বাজিয়ে বলল, কি ব্যাপার মায়া, আপনি কি ভাবছেন? আচ্ছা চলুন, আমরা চা খেয়ে আসি আগে। মায়ের স্নিগ্ধর কথায় চমকে উঠলো। তারপর বলল, চলুন। মায়া উঠে এক পা বাড়াতেই রিমঝিম বৃষ্টি পড়তে লাগলো। মায়া তো অনেক খুশি। হাত দিয়ে বৃষ্টির ফোঁটা ফোঁটা জলগুলো বোলাতে লাগলো। দুই হাত দুই দিকে সোজা করে আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো বৃষ্টির প্রতিটা ফোঁটা। মায়ের বৃষ্টি বিলাস করতে ব্যস্ত। স্নিগ্ধ থমকে গেছে মায়ের এমন বাচ্চামো দেখে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রেয়সীর দিকে। হঠাৎ করে ঘর থেকে সেই মহিলা ডাকতে লাগলো আর বলল, তোমরা তো ভিজে গেছো, ঘরে এসো। স্নিগ্ধ মায়ের দিকে তাকিয়ে দেখে মায়ের বৃষ্টির পানি নিয়ে খেলা করছে, তাই আর মায়াকে ডাকলো না। স্নিগ্ধ অপলক দৃষ্টিতে দেখতে লাগলো তার প্রেয়সীকে আর বুকের বাপাশে হাত রেখে বলতে লাগলো, প্রেয়সী, এ কোন আগুনে জ্বালিয়ে দিচ্ছ আমাকে? নিভানোর যে কোনো উপায় নেই তুমি ছাড়া। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। তখন স্নিগ্ধর গাড়ি থামলো মায়েদের বাড়ির সামনে। মায়ের গাড়ি থেকে নেমে গিয়ে স্নিগ্ধকে বলল, স্যার ভিতরে চলুন। স্নিগ্ধ মুচকি হেসে বলল, না, আজকে না, অন্য একদিনকে। বলে চলে গেল। মায়ের কলিং বেল চাপ দিল। একটু পর রহিমা বেগম দরজা খুলে দিল। তারপর উনি যা করলো মায়ের স্তব্ধ হয়ে গেল। নীরবে কান্না করতে লাগলো। রাহিন বসে আছে বেলকুনিতে, হাতে সিগারেট, পাশে টেবিলে বিয়ারের বোতল। রাহিন সিগারেট ধরে এক টান দিয়ে ধোয়া আকাশের দিকে উড়িয়ে দিয়ে বলতে লাগলো, হে আকাশ, তোমাদের সাক্ষী রেখে বলছি, এই ধোঁয়া যেমন ছড়িয়ে গেল কালো অন্ধকারে, ঠিক আমিও হারিয়ে যাব মায়াবতীর জীবন থেকে, মুছে ফেলবো তার নাম আমার হৃদয় থেকে। রাহিন দূর আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেল। সাফিয়া ছাদে দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়ে বলল, এতগুলো তারার মাঝে বন্ধু তুমি কেন নেই? এত সুন্দর হাওয়ার মাঝে তুমি কেন? আমায় বাতাস বলে না, তোমায় কি পাবো না আমি? মায়া কলিং বেল চাপ দিল।
একটু পর রহিমা বেগম দরজা খুলে দিল। মায়ের মুচকি এসে ভিতরে প্রবেশ করলো। রহিমা বেগম প্রশ্ন করলো, কোথায় ছিলি এতক্ষণ? 10টায় অফিস টাইম শেষ। মায়া আমতা আমতা করে বলল। আম্মু আজকে লেট হয়ে গেছে। মায়ের বলা শেষ হওয়ার সাথে সাথেই রহিমা বেগম ঠাস করে চোর বসিয়ে দিল মায়ের গালে, আর বলতে লাগলো, মায়া, তোকে আমি এই শিক্ষা দিয়েছি? মিথ্যা বলিস, তাও আমার কাছে? বাহ, ভালো উন্নতি হয়েছে তোর। রহিমা বেগম রেগে রুমে চলে গেল। মায়ের নীরবে চোখের জল ফেলতে লাগলো। মায়ের দৌড়ে রুমে এসে দরজা লাগিয়ে বিছানায় উপর হয়ে শুয়ে কান্না করতে লাগলো। একসময় কান্না করতে করতে ঘুমিয়ে পড়লো। স্নিগ্ধ বাসে পৌঁছাতেই 12টার বেশি বেজে গেল। স্নিগ্ধ কলিং বেল চাপ দিল। স্নিগ্ধর আম্মু দরজা খুলে দিল। স্নিগ্ধ তার আম্মুকে জড়িয়ে ধরে পড়ল। আম্মু, আমি আজকে অনেক খুশি। তোমাকে যে কি করে বোঝাই। সাথী চৌধুরী মুচকি এসে বলল। কেন এত খুশি আমার ছেলে? কি হয়েছে আজ? স্নিগ্ধ সাথী চৌধুরীকে জড়িয়ে ধরে পড়ল। আম্মু, আমার প্রিয়তমা, আমার প্রেয়সী আমাকে সময় দিয়েছে। আজকে আমি অনেক খুশি। স্নিগ্ধ দৌড়ে রুমে চলে গেল। সাথী চৌধুরী মুচকি এসে বলল, পাগল ছেলে এখনো বড় হলো না। এর মধ্যে কেটে গেছে অনেকগুলো দিন। মায়ের ছুটি নিয়েছে 10 দিনের জন্য, কারণ মায়ের পরীক্ষা, তাই দরখাস্ত দিয়ে ছুটি নিয়েছে। আজ ভার্সিটিতে যাবে, তাই মায়ের রেডি হচ্ছে। হঠাৎ ফোন বেজে উঠল। মায়ের ফোন হাতে নিয়ে দেখে রিয়া ফোন দিচ্ছে। মায়ের হালকা এসে ফোন রিসিভ করে কানে ধরলো, বলল, হ্যাঁ বলো। জানতে কোথায়? আমি তোদের বাসার নিচে দাঁড়িয়ে আছি, আয় তাড়াতাড়ি। ওই সেমডি, তুই বাসায় আয়। না, সময় নেই, এমনিতেই লেট, তাড়াতাড়ি আয়। ওকে 5 মিনিট আসছি। মায়ের তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে চলে গেল। আম্মু আমি কলেজে যাচ্ছি। রহিমা বেগম রান্নাঘর থেকে বের হয়ে এসে বলল, নাস্তা করে জামা। না আম্মু, অনেক লেট হয়ে গেছে, রিয়া বাইরে দাঁড়িয়ে আছে। আচ্ছা আসি, আল্লাহ হাফেজ। ওকে, সাবধানে যাবে। আল্লাহ হাফেজ। মায়ের গেটের সামনে এসে দেখে রিয়া দাঁড়িয়ে আছে গাল ফুলিয়ে। মায়ের মুচকি এসে রিয়ার কাছে গিয়ে গাল টেনে দিয়ে বলল, চল দোস্ত। আর সরি জান, একটু লেট হলো। রিয়া ভুরু কুচকে তাকালো মায়ের দিকে, তারপর বলল, একটু লেট হয়েছে? আমি এখানে 20 মিনিট হলো দাঁড়িয়ে আছি, আর তুই বলছিস একটু লেট হয়েছে? মায়ের রিয়াকে জড়িয়ে ধরে বলল, সরি জান, আমার ভুল হয়েছে, এবার চল। চল, এমনিতেই লেট হয়ে গেছে। তারপর দুজন একটা রিক্সায় উঠে বসলো। 20 মিনিট পর রিক্সা কলেজ গেটের সামনে থামলো। ওরা টাকা দিয়ে কলেজের ভিতর প্রবেশ করলো। মায়ের ভিতরে প্রবেশ করতে করতে বলল, দোস্ত আমার না কেমন যেন লাগছে আজ, অত দিন পর কলেজে আসলাম। রিয়া মায়ের মাথায় চাটি মেরে বলল, দূর, তাই কি হয়েছে? কিচ্ছু হবে না, চল তো। মায়ের আশেপাশে তাকিয়ে দেখে যে যার কাজে ব্যস্ত। কেউ মাঠে বসে আড্ডা দিচ্ছে, কেউ কেউ বসে পড়ছে, কেউ ক্যান্টিনে বসে আছে। মায়ের ওইদিকে তাকিয়ে হাঁটছে। কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে লাগলো, কিন্তু পড়ে যাওয়ার আগেই সেই লোকটা মায়ের হাত টেনে ধরলো। মায়ের চোখ বন্ধ করে লোকটাকে গালি দিচ্ছে। কে রে তুই? হতচ্ছাড়া, চোখে দেখিস না আমাকে ধাক্কা দিতে হলো? বজ্জাতের হাড্ডি। মায়েকে ধরে রাখা সেই লোকটা মায়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে কত বছর ধরে দেখে না। ছেলেটা হারিয়ে যাচ্ছে মায়ের দিকে তাকিয়ে। হঠাৎ মায়ের বলা কথা শুনে বাঁকা হেসে মায়ের হাত ধরেছিল, সেটা ছেড়ে দিল। মায়ের ঠাস করে মাঠে পড়ে গেল। তারপর মায়েকে উদ্দেশ্য করে বলল, মিস মায়া, আপনাকে সাহায্য করলাম আর আপনি বকা দিলেন, এটা কেমন হলো? এবার পারফেক্ট। তারপর বাঁকা হাসলো। মায়ের পরিচিত কণ্ঠ শুনে চমকে উঠলো। তাড়াতাড়ি করে সামনে তাকিয়ে যাকে দেখলো, মায়া তো স্তব্ধ হয়ে গেল। হারিয়ে গেল মুখের ভাষা। ও যে মাঠে পড়ে আছে, সবাই দেখে হাসাহাসি করছে, এদিকে কোনো খেয়াল নেই। মায়ের অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়ের স্নিগ্ধর দিকে তাকিয়ে বলল, আপনি এখানে? রিয়া এতক্ষণ ওদের এইভাবে দেখে অবাক হয়ে গেছে আর ভাবছে, কলেজের সিনিয়র ভাইয়া কে মায়া চিনে কেমনে, তা আবার স্নিগ্ধ চৌধুরীকে, যার নাম ছিল পুরো ভার্সিটির স্টুডেন্ট পাগল। সেই স্নিগ্ধ চৌধুরীর সাথে মায়া এইভাবে কথা বলছে। আর স্নিগ্ধ যে ছেলে, কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না। কত মেয়ে তার জন্য পাগল, আর সেই স্নিগ্ধ চৌধুরী মায়ের হাত ধরলো। ভাবতে রিয়া চমকে উঠলো। কোনো তো কাহিনী আছে। রিয়া মায়াকে টেনে উঠালো। স্নিগ্ধ মায়ের মুখের দিকে তাকিয়ে হেসে বলল, কেন, আমাকে আশা করনি মনে হয়? মায়া আমতা আমতা করে বলল, স্যার আসলে আমি বলতে চাই। মায়াকে আর কিছু বলতে না দিয়ে স্নিগ্ধ বলল, ও হ্যালো মিস মায়া, এটা অফিস না, তাই এখানে কোনো স্যার বা বস হবে না। তুমি চাইলে আমার নাম ধরে বলতে পারো, আমি মাইন্ড করবো না। স্নিগ্ধ বাঁকা হাসলো। মায়ের চমকে উঠলো আর বলল, ওকে স্যার।
বলার পর মনে হলো কি বলছে তাই। ও সরি ভাইয়া। স্নিগ্ধ কপাল কুঁচকে বলল, ওই মেয়ে, আমি তোমার কোন জন্মের ভাইয়া? হ্যাঁ, নেক্সট টাইম যদি এরকম শুনি তাহলে কিন্তু তোমার খবর আছে। মায়া আস্তে করে বলল, ওকে, কিন্তু কি বলে থাকবো চাচ্চু? বলেই মেকি হাসলো। রিয়া ওদের কথাবার্তা শুনে ভরকে গেল, ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। স্নিগ্ধ কিছু বলতে নিবে, তার মধ্যে রোদ এসে স্নিগ্ধর পিঠে চাপড় মেরে পড়ল। কিরে, স্নিগ্ধ চৌধুরী কোনো মেয়ের সাথে কথা বলতেছে, ব্যাপারটি কি? স্নিগ্ধ মুচকি হেসে বলল, না দোস্ত, হ্যাঁ কিছুই না। তারপর মায়ের দিকে তাকিয়ে বলল, মিস মায়া, আপনাকে কিছু বলতে হবে না। মায়া বলল, ওকে। রোদ সামনে তাকালো, মায়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আপনি যেতে পারেন। হঠাৎ রিয়ার দিকে তাকিয়ে রোদ থমকে গেল। রিয়া ড্যাপ ড্যাপ করে তাকিয়েছে স্নিগ্ধ আর মায়ের দিকে। ওর কোনো হুঁশ নেই যে ওর দিকে কেউ মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। রোদ তাকিয়ে আছে রিয়ার ডাগর ডাগর চোখের দিকে, মায়াবী মুখের দিকে, দুধে আলতা গায়ের রং। রোদ মুচকে হাসলো। রোদ বুকের বাঁ পাশে হাত রেখে মনে মনে বলল, প্রিয় স্ত্রী, তুমি হবে আমার মনের ফুল বাগান, তুমি আমার সেই স্বপ্নের রাজকুমারী, তুমি আমার স্নিগ্ধ প্রেম, তুমি যে আমার ভালোবাসা। কেন এভাবে সামনে এসে আমাকে পাগল করলে? এখন এই রোগ থেকে তোমাকে ভালো করতে হবে। স্নিগ্ধ রোদকে ধাক্কা দিয়ে বলল। ওই, কোথায় হারিয়ে গেলি? রোদ চমকে উঠল আর মনে মনে বলল, ইস, স্নিগ্ধ বুঝতে পারলো না তো? কিছু না, এমনি। মায়া স্নিগ্ধকে উদ্দেশ্য করে বলল, আসি আমরা। বলে রিয়াকে নিয়ে চলে আসলো। মায়া আর রিয়া ক্যান্টিনে গিয়ে বসলো। রিয়া প্রশ্ন করলো, মায়া, তুই স্নিগ্ধ ভাইকে চিনিস? মায়া সোজা সাপটা উত্তর দিল। হ্যাঁ, উনি আমার অফিসের বস। রিয়া চিৎকার করে বলল, মানে তুই স্নিগ্ধ ভাইয়ের অফিসে চাকরি করিস? তুই স্নিগ্ধ ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ। এটা তো কখনো বলিস নাই। আরে আমি জানতাম নাকি ভার্সিটির স্নিগ্ধ ভাইয়াই আর উনি একজন। ও, তাও ঠিক। ওদের কথার মাঝে দুরুম করে এসে রায়হান বসলো মায়ের পাশের চেয়ারে। মায়া রিয়া চমকে তাকালো। মায়ের রায়হানকে দেখে প্রথমে অবাক হলো, পরে ভাবলো যেখানে স্নিগ্ধ আছে সেখানে রায়হান থাকবে, এটাই স্বাভাবিক। রায়হান মুচকি হেসে প্রশ্ন করলো, হ্যাঁ বিউটিফুল, কেমন আছো? মায়া মুচকি হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাইয়া? রায়হান মুচকি হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো। তো তুমি কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। রায়হান রিয়ার দিকে তাকিয়ে মায়াকে প্রশ্ন করলো, এটা কি তোমার ফ্রেন্ড? হ্যাঁ ভাইয়া। তোমার নাম কি? জি ভাইয়া, আমার নাম রিয়া আক্তার। ও আচ্ছা, তোমরা কথা বলো, আমি আসি। ওকে ভাইয়া। তুই রায়হান ভাইয়াকে চিনিস? হ্যাঁ চিনি। আচ্ছা চল ফিসটা দিয়ে আসি। ওকে চল। মায়া রিয়া চলে গেল ফিস দিতে। রোদ স্নিগ্ধকে বলল, আরে, এই রায়হানটা কোথায় গেল? জানি না, কোথায় যেন গায়েব হয়ে যায়। রোদ স্নিগ্ধ পাশে বসলো। এদিকে স্নিগ্ধ আর রোদের দিকে ভার্সিটির সব মেয়েরা ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে, আর খাবেই বা না কেন। স্নিগ্ধ, রোদ, রায়হান তিনজন স্মার্ট, আর ওদের লুক দেখে যে কোনো মেয়ে ঘায়েল হতে বাধ্য। ওরা কলেজ টপার, ওদেরকে চিনে না এমন কেউ নেই, এবং অনেকে বলে এরা তিনজন এক আত্মা তিন দেহ। আর ওদের একটা মেয়ে ফ্রেন্ডও আছে, ও হলো যারা, যেমন দেখতে তেমন ভাব। রায়হান দৌড়ে এসে রোদের পাশে বসলো। রোদ প্রশ্ন করলো, কোথায় ছিলে? আর যারা এখানে আসছে নিয়ে আস। কি জানি কোথায় ও, দেখো ওর মেকআপ করা শেষ হয়নি। রায়হানের কথাই স্নিগ্ধ আর রোদ উচ্চস্বরে হেসে উঠল। এরই মধ্যে রায়হান গেটের দিকে তাকিয়ে দেখে যারা আসছে। ওদের ইশারা করে দেখালো যারা এসে। সরি গাইস, লেট হয়ে গেছিল। আর বলিস না, আজ সাজতে লেট হয়ে গেছে। যারা রায়হানের পাশে বসলো। হঠাৎ রোদের চোখ ক্যান্টিনের দরজার দিকে তাকালো। রোদ যেন থমকে গেল রিয়ার হাসি দেখে। রোদ মনে মনে আওড়ালো, হ্যালো প্রিয় স্ত্রী, আমাকে পাগল করতে বুঝি তোমার এত আয়োজন। মায়া আর রিয়া ফিস দিতে যাচ্ছে। মায়া বলল, রিয়া তোকে না আজ ব্লু কালার থ্রি পিসে পুরাই আঙুল লাগতেছে, মনে হচ্ছে খেয়ে ফেলি। মায়ের কথা শুনে রিয়া উচ্চস্বরে হেসে উঠল। রিয়া তো জানতেই পারলো না কেউ যে ওর এই হাসির প্রেমে পড়ে গেছে। মায়া আর রিমি ফিস দিয়ে এসে মাঠের এক কোণে শিমুল ফুল গাছের নিচে বসলো। হঠাৎ রিয়ার ফোন বেজে উঠলো। রিয়া রিসিভ করে হ্যালো বলল। হ্যালো সাপু, বল। রিয়া, তুই কোথায়? কলেজ আছিস? হ্যাঁ, কেন? তুই আসবি কলেজে? হ্যাঁ আসবো, ফিস দেওয়ার তো হয়নি। আর শোন,
আমার বায়ো বেবি আসছে। দাঁত কেলিয়ে হেসে বলল। রিয়া মুচকি হেসে বলল। হ্যাঁ এসেছে তোমার চান্টু। সাফিয়া যেন হাতে চাঁদ পেয়ে গেল, লাফিয়ে উঠে বসলো। রিও বেবি, তোমরা ওয়েট করো, আমি 10 মিনিটে আসছি। রিয়াকে কিছু বলতে না দিয়েই কল কেটে দিল। মায়া এতক্ষণ রিয়ার কথা শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। রিয়া মুচকি হেসে বলল। পাগলি একটা। মায়া প্রশ্ন করলো। বিয়ে কে ছিল রে? কার সাথে কথা বললি? ও হচ্ছে আমার কাজিন খালার মেয়ে সাফিয়া আহমেদ রোদেলা। ওর বাবা মা নেই, ছোট্টবেলায় কার অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। জানিস মায়া, ও খুব সাধারণ একটা মেয়ে। ও নিজে রোজগার করে পড়ালেখা করে। আমি আব্বু আম্মু কত মানা করি চাকরিটা ছেড়ে দিতে, কিন্তু ও না বলে। ও চাকরি করে নিজের জন্য, নিজে ভালো থাকার জন্য খুব মিশুক একটা মেয়েও কখনো কোনো কিছুতেই ভেঙে পড়ে না। ওর মনোবল অনেক, কিন্তু ও শুধু একজনের কাছে দুর্বল, কিন্তু সে বুঝে না। ওকে বলেই রিয়া দীর্ঘশ্বাস ফেলল। মায়া এতক্ষণ রিয়ার বলা কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছিল। একজনের প্রতি দুর্বল শুনে প্রশ্ন করলো। কার উপর দুর্বল? সে কে? সেই মানুষ বল আমায়, আমি তাকে বোঝাবো। কাজ হবে না রে সাফিয়া, 2 বছর ধরে তার পেছনে পড়ে আছে, কিন্তু সে কোনো পাত্তাই দিচ্ছে না। আর সে হলো রায়হান ভাইয়া। এই রায়হান ভাইয়া? হ্যাঁ, এই রায়হান ভাইয়া। ও বেবি, তাহলে তো টেনশন। তুই শুধু দেখ আমি কি করি। বলেই বাঁকা হাসলো। রিয়া মুচকি হেসে বলল। পারবি না? পারবো। এই 10 দিনের মধ্যে আমি যদি সাফিয়াকে রায়হান ভাইয়ের মনে জায়গা করে না দিতে পারি, তাহলে আমার নাম মোহিনী ইসলাম মায়া না। ওরা দুজনে আড্ডা দিতে লাগলো। সাফিয়া এসে বলল। সরি, একটু লেট হলো। রিয়া সাফিয়ার কণ্ঠ শুনে পিছনে তাকালো, তাকিয়ে বলল। এতক্ষণ লাগে তোর আসতে? বসে থাকতে থাকতে আমার কোমর ব্যথা হয়ে গেছে। মায়া সাফিয়াকে দেখে অবাক হয়ে বলল। তুমি? সাফিয়াও অবাক হয়ে বলল। মায়া, তুমি এখানে? রিয়া ওদের কথা শুনে বলল। তোরা দুইজনে এই দুইজনকে চিনিস? হ্যাঁ, আমি আর সাফিয়া একই অফিসে চাকরি করি। ও আচ্ছা, তাহলে তো ভালোই, আর পরিচয় করিয়ে দিতে হবে না। রিও বেবি, আয় ও কোথায়? সাফিয়া, এই বায়োটেকে? আর বলিস না, এই সাফু রায়হান ভাইয়ার নামে ছোট্ট করে রায়ু ডাকে, আমায় রিউ। সাফিয়া লজ্জায় লাল নীল গোলাপি হতে লাগলো। সাফিয়াকে লজ্জা পেতে দেখে রিয়া মায়া দুজনেই উচ্চ স্বরে হেসে উঠল। রিয়া মজা করে বলল। সাফু বেবি, তোমায় না লজ্জা পেতে দেখে আমার কেমন কেমন লাগে। রিয়ার কথা শুনে মায়া সাফিয়া উচ্চ স্বরে হেসে উঠল। হঠাৎ সাফিয়ার চোখ যায় রায়হানদের দিকে। পুকুর পাড়ে শিউলি ফুল গাছের ডান পাশে আড্ডা দিচ্ছে ওরা। সাফিয়া নিজেকে দমিয়ে রাখতে না পেরে উঠে দৌড়ে চলে যায় রায়হানের ওখানে। মায়া আর রিয়াও সাফিয়ার দৌড়ে যাওয়া দেখে উঠে দাঁড়ালো। অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। সাফিয়া দৌড়ে গিয়ে রায়হানকে পিছন থেকে জড়িয়ে ধরল আর বলল, আই মিস ইউ জান। রায়হান স্তব্ধ হয়ে গেছে। এই প্রথম কোনো মেয়ে এতটা কাছে, তাও জড়িয়ে ধরেছে। রাগে রায়হানের চোখ রক্তবর্ণ ধারণ করলো। উপস্থিত সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল। মাঠের ছেলে মেয়েগুলো কেমন করে তাকিয়ে আছে, সবাই কানাঘুষা করছে। রোদার স্নিগ্ধ ভুরু কুঁচকে তাকিয়ে রইল। কি করবে কি বলবে বুঝতে পারছে না। ঠিক সেই মুহূর্তে রায়হান সাফিয়ার হাত টান দিয়ে সামনে দাঁড় করিয়ে ডান গালে ঠাস করে চর বসিয়ে দিল। রায়হান রাগে গজগজ করতে করতে বলল, হে ইউ, তোমার সাহস হয় কি করে আমাকে জড়িয়ে ধরার? আজ পর্যন্ত আমি কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখিনি, আর সেখানে তুমি আমায় জড়িয়ে ধরার সাহস কোথায় পাও? সাফিয়া স্তব্ধ হয়ে গেছে। গালে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে চোখে জল ফেলছে। এসব দেখে মায়া আর রিয়া দৌড়ে এলো। রিয়া সাফিয়াকে নিজের কাছে টেনে নিল। স্নিগ্ধ বলল, রায়হান প্লিজ শান্ত হ, দেখ সবাই দেখছে। প্লিজ ভাই শান্ত হ। রায়হান চিৎকার দিয়ে বলল, চুপ, কেউ কথা বলবি না, আজ আমি বলবো। রায়হান সাফিয়ার দিকে তাকিয়ে বলল, এই মেয়ে, কতটুকু চেনো আমায়? আমার সম্পর্কে কি জানো? আর মানলাম তুমি আমায় ভালোবাসো, কিন্তু তোমার এটাও জানতে হবে আমি তোমায় ভালোবাসি কিনা। কিন্তু তুমি না জেনে দিনের পর দিন আমাকে বিরক্ত করছো। তোমার পরিবার তোমাকে এই শিক্ষা দিয়েছে, কলেজে এসে ছেলেদের জড়িয়ে ধরা? সাফিয়া অশ্রু সিক্ত নয়নে তাকালো রায়হানের দিকে। সাফিয়ার শরীর কেঁপে উঠল। বাবা মায়ের কথা মনে পড়ে গেল। মনে মনে বলল, আমার জন্য আজ তোদের উপর আঙুল উঠেছে।
সরি আব্বু আম্মু। সাফিয়ার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। রায়হান আবার বলা শুরু করলো, বুকের পা পাশে হাত রেখে বলল, এই মনে শুধু আমার মায়াপুরের জায়গা, আর কারোর না। আর সেখানে তুমি আমায় স্পর্শ করার সাহস কোথায় পাও? উত্তর দাও। তোমাদের মতো গায়ে পড়া মেয়েদের আমি ঘৃণা করি। আই হেট ইউ। নাও লিভ। রায়হান অন্যদিকে ঘুরে দীর্ঘশ্বাস ফেল। সাফিয়ার চোখের জল মুছে কাপা কাপা গলায় পড়ল, মিস্টার রায়হান চৌধুরী, আই এম সরি আপনাকে বিরক্ত করার জন্য। আমি সাফিয়া আহমেদ রোদেলা কথা দিচ্ছি, এই ভরা মাঠে দাঁড়িয়ে আপনাকে আর কখনো বিরক্ত করব না। আমার এই মুখ আপনি আর কখনো দেখবেন না। আজ থেকে মুক্ত আপনি, মুছে ফেলবো আপনার নাম। আমি কথা দিলাম আপনাকে। এই সাফিয়া আহমেদ রোদেলা যা বলে তাই করে দেখায়। একটা কথা কি জানেন, দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা দিতে জানি না। আমি বলেছি এমনও একদিন আসবে যেদিন হাজারো চেষ্টা করে আমাকে আর পাবেন না। সাফিয়া দৌড়ে গেটের বাইরে চলে গেল। উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। কি থেকে কি হয়ে গেল। রিয়া এগিয়ে এসে রায়হানের সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া আপনি কাজটা ঠিক করলেন না। মানছি ও একটু আপনার সাথে এমন করে। আপনি কতটুকু জানেন ওর সম্পর্কে? বাবা মা ছাড়া মেয়ে ওর, আমরা বলতে কেউ নেই। ও সব সময় নিজেকে গুটিয়ে রাখে, শুধু আপনাকে ভালোবাসে দেখেও এত দুর্বল। আচ্ছা আপনি ভালো থাকবেন, আমি কথা দিচ্ছি। সাফুর মুখ আপনি আর দেখবেন না। মায়া এগিয়ে এসে বলল, ভাইয়া কি করলেন এটা? আপনার কাছে এটা আশা করি নেই। ভালো থাকবেন আপনি। রিয়া আর মায়া চলে গেল। রায়হানের চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। কেউ দেখার আগেই মুছে ফেল। রায়হানের কষ্ট হচ্ছে, কিন্তু কেন সেটা বুঝতে পারছে না। রায়হান দীর্ঘশ্বাস পেল। স্নিগ্ধ এগিয়ে এসে বলল, কি করলি এটা? একটা মেয়ের সাথে এমন আচরণ তোর থেকে আশা করিনি। রায়হান কিছু না বলে চলে গেল। গেট পেরিয়ে হাঁটতে লাগলো অজানা পথে। রায়হান হাঁটতে হাঁটতে একটা শিশু পার্কে এসে বসলো। রায়হানের যখন মন খারাপ হয় তখন এই পার্কে এসে বসে। সাফিয়া রাস্তা দিয়ে হাঁটছে আর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সাফিয়া যখন মন খারাপ হয় তখন ওর সেই নদীর পাড়ে শিমুল ফুলের গাছের নিচে বসে। আজও তার কোনো ব্যতিক্রম হলো না। সাফিয়া পানিতে পা ডুবিয়ে বসলো। চোখ দিয়ে অশ্রু পড়ছে। আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, কেন এমন করো আমার সাথে? ভালোবাসি কি ভুল? হয়তো আমার জন্য। আম্মু আব্বু তোমরা থাকতে আমার জীবনটা হয়তো অন্যরকম হতো। জীবনটা খুব অদ্ভুত। বড় হওয়ার সাথে সাথে যেমন অনেক পরিবর্তন আসে, পরিবর্তন হয় আশেপাশের মানুষগুলো, তেমন নিজেরাও পরিস্থিতি মানিয়ে সবার সাথে বাঁচতে শিখতে হয়। জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়, আবার অনেক কিছু জীবনে ফিরে আসে। শুধু ফিরে আসে না, পুরনো ক্ষত, ফেলে আসা অতীত হারিয়ে যায় অজানায়। বদলে যায় সবকিছু, শুধু থেকে যায় লম্বা একটা দীর্ঘশ্বাস। মাঝে মাঝে খুব ইচ্ছে করে সবকিছু ভুলে আমি আমার আগের আমিতে ফিরে কাছের মানুষগুলোর সাথে একসাথে বাঁচতে। চাইলে কি আর ফেরা যায়? সময়ের সাথে সাথে পরিস্থিতিকে মানিয়ে চলতে হয়। মাঝে মাঝে অজানা ভাবনায় বিভোর হয়ে ভাবতে থাকি, আচ্ছা সত্যি কি ফেরা যাবে হারিয়ে ফেলা অতীতে? মুছে ফেলা যাবে একটা লম্বা দীর্ঘশ্বাসের মতো? ফিরে পাবো কি সেই ছোটবেলা, যেখানে কোনো ছিল না পিছুটান, আর না ছিল আবেগ ক্ষত, না ছিল প্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেলার যন্ত্রণা? আর দিন শেষে লম্বা একটা দীর্ঘশ্বাস নিয়ে বাঁচতে হয়। এটার নাম জীবন। সাফিয়া তোর আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, একলা হলেই বুঝতে পারি ভালোবাসি কত। একটা তুমি আছো বলে ভালো আছি এত। যেদিন তুমি থাকবে না সেদিন আমি অজানায় হারিয়ে যাব। হাজার খুঁজিও সেদিন আর ফিরে পাবে না। কেটে গেছে একটা দিন। মায়ের কাল থেকে পরীক্ষা শুরু। মায়ের টেনশনে আছে কোন সাবজেক্ট রিভিশন দিবে, কোনটা রেখে কোনটা পড়বে। সারা বছর ভালোই, পরীক্ষার সময় হলেই এই অবস্থা হয়। অথচ মায়া খুব ভালো স্টুডেন্ট। মায়া পড়তে বসে মাথায় হাত দিয়ে বসে আছে। রাত বাজে 10টা 12। মায়া বসে থাকা অবস্থায় একসময় ঘুমিয়ে পড়ে টেবিলে মাথা রেখে। মায়ের মাঝরাতে ঘুম ভেঙে গেল। পানি পিপাসে চোখ কষলে উঠে বসলো। হঠাৎ মনে পড়লো ও তো পড়তে বসেছিল বিছানায়, তো আসেনি। তাহলে কে নিয়ে আসলো বিছানায়? পরে ভাবলে হয়তো আম্মু, সেটা ভেবেই উঠে ওয়াশরুমে চলে গেল। তারপর এসে টেবিলের উপর থেকে পানির বোতল থেকে পানি খাওয়ার জন্য বোতল হাতে নিবে, দেখে একটা চিকুট। মায় একটু পানি খেয়ে কাগজের টুকরোটা হাতে নিল। বুড়ো কুচকে কাগজটা খুলে দেখতে লাগলো। কাগজে লেখা, প্রিয়সী,
এইভাবে কেউ ঘুমিয়ে পড়ে? আমি না থেকে অন্য কেউ থাকলে কেমন হতো? এই মায়াবী মুখটা অন্য কেউ দেখতো? সেটা আমি কখনো মেনে নিতাম না। তাই যত্ন করে বিছানায় শুয়ে দিলাম। আর হ্যাঁ, নেক্সট টাইম যেন এভাবে ঘুমোতে তোমাকে না দেখি। আর আমি কে সেটা নিয়ে ভাবতে হবে না, সবাই হলে ঠিকই জানতে পারবে। ইতি, বন্ধু। মায়ের লেখাগুলো পড়ে চমকে উঠলো আর মনে মনে ভাবতে লাগলো, কে এই ব্যক্তি? বন্ধু মানে কে সে? কেন আমার সামনে আসে না? মায়ের দীর্ঘশ্বাস ফেলো। তারপর এসব চিন্তা সাইডে রেখে ঘুমিয়ে পড়লো। স্নিগ্ধ সাথে দাঁড়িয়ে আছে, কিছু হিসাব মিলাতে ব্যস্ত, কিন্তু যতবার মিলাতে যায় ততবার এলোমেলো হয়ে যায়। স্নিগ্ধ দীর্ঘশ্বাস ফেলো আর মনে মনে ভাবতে লাগলো, কি চলছে ওর মনে? কি হতে চলেছে সামনে? কেন অজানা ভয়ে আমার টেনশন হচ্ছে? কেন মনে হচ্ছে আমার আপন কাউকে হারাতে হবে? রাইহান তো এমন করার ছেলেটা। ও আমার থেকে কথা লুকোচ্ছে। আচ্ছা, ও নিজে থেকে কিছু বলছে না বলে আমি ওকে বিরক্ত করব না। হয়তো কখনো আমাকে বেস্ট ফ্রেন্ড ভাবতে পারেনি। স্নিগ্ধ দীর্ঘশ্বাস ফেলে ছাদ থেকে নেমে চলে গেল নিজের রুমে। কিন্তু স্নিগ্ধ জানতেই পারল না তার আড়ালে দাঁড়িয়ে একজন চোখে জল ফেলছে। স্নিগ্ধ চলে যাওয়ার পর রায়হান দীর্ঘশ্বাস ফেল আর বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দিস, তোকে কষ্ট দিতে চাইনি, কিন্তু আমার হাত পা বাঁধা। আমি চাই না তোদের মাঝখানে থাকতে। আমি বুঝতে পেরেছি মায়া তোকে খুব ভালোবাসে, তুই মায়াকে তার থেকেও ভালোবাসিস। আমি পারবো না থাকতে তোদের মাঝে, তাই চলে যাচ্ছি তোদের মাঝ থেকে। ভালো থাকিস তোরা। রায়হান দীর্ঘশ্বাস ফেল। প্রিয়সী, তুমি না হয় আমার কল্পনাতেই থেকে যাবে সারা জীবন। ভালোবাসলে ঘর বাঁধা কেন যায় না? তাকে কেন পাওয়া হয় না? একতরফা ভালোবাসাগুলো এত কষ্টের কেন হয়? কেন তাকে ভোলা যায় না? স্বপ্ন ছিল তার সাথে বাকি জীবনটা একসাথে কাটিয়ে দেওয়ার, কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। হাজারো স্বপ্ন ছিল তার হাতে হাত রেখে বাকি জীবনটা কাটানোর, কিন্তু এই আশা যে পূর্ণ হবে না কখনো। রায়হান দূর আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, যদি একসাথে 100 ভোর দেখা না হবে, তবে কেন এসেছিলে এক ভোর হয়ে জীবনে? যদি একসাথে 100 কিলোমিটার হাঁটাই না হবে, তবে কেন একই পথে দেখা হলো আমাদের? যদি একসাথে 100 মুহূর্ত রাঙানোই না হবে, তবে কেন সেই দিনের বিকেলে এসেছিলে জীবনে? যদি একসাথে 1000 বছর কাটাবেই না, তবে কেন এসেছিলে আমার জীবনে? ভুল করে আসা মানুষকে কেন ভুলে যাওয়া যায় না? কেন কেন আমার ভুলটা কোথায়? কেন এমন হলো আমার সাথে? নিয়তি কি চায় আমার থেকে? রায়হানের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। ছেলেদের নাকি কাঁদতে নেই, কিন্তু রায়হান কাঁদছে। ছেলেরা নাকি খুব সহজে কান্না করে না, কিন্তু রায়হান কাঁদছে ভালোবাসার মানুষকে হারানোর ব্যথায়। রায়হান চোখের জল মুছে ফেলল, নিজেকে শক্ত করলো। তারপর নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে টেবিলের উপর থেকে তার ডায়েরিটা নিয়ে বারান্দায় চলে গেল। লিখতে লাগলো তার মনের ভাষা, হারানোর ব্যথা। লিখতে লাগলো, মায়াপুরী, তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনে তোমার চোখের মায়ায় পড়ে গিয়েছিলাম। তোমার মুখের হাসির প্রেমে পড়েছি, তোমার ডাগর ডাগর চোখে আঁকাবাঁকা চাউনির প্রেমে পড়েছি। তুমি কি রাগ করেছো মায়াপুরী বলায়? রাগ করো না, তুমি আমার মায়াপুরী হয়ে রয়ে যাবে সারা জীবন। তুমি আমার অসমাপ্ত ভালোবাসা। এই ভালোবাসার কথা কখনো বলতে পারবো না। আমি চলে যাচ্ছি তোমাদের মাঝ থেকে। ভালো থেকো তোমরা। ভালোবাসি এই কথাটি বলা হলো না, এই চোখের জলের দাম যে দিলে। রায়হানের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সকালের মিষ্টি রোদ চোখে পড়ায় ঘুম ভেঙে গেল সাফিয়ার। কাল রাতে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে জানা নেই। সাফিয়া ওয়াশরুমে চলে গেল, একেবারে শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো। বারান্দায় তোয়ালেটা শুকাতে দিয়ে রুমে এসে ব্যাগে কাপড় চোপড় গুছিয়ে রাখলো। একটা দীর্ঘশ্বাস ফেলে পড়ল। চলে যাচ্ছে আপনাকে ছেড়ে অনেক দূরে, যেখানে থেকে চাইলেও আর ফিরে আসতে পারবো না, দেখা হবে না আর আমাদের। দীর্ঘশ্বাস ফেলে সাফিয়া নিচে নেমে গেল। ড্রয়িং রুমে গিয়ে দেখে রিয়া সোফায় বসে টিভিতে কার্টুন দেখছে। সাফিয়া গিয়ে রিয়ার পাশে বসলো। রিয়া সাফিয়ার দিকে তাকিয়ে আটকে উঠল। মায়াবী মুখটা শুকিয়ে গেছে, স্যাকস্যাকা হয়ে গেছে। রিয়া দীর্ঘশ্বাস ফেলে মুখে মিথ্যা হাসি নিয়ে সাফিয়াকে হাসাতে বলল, ওই কালো রানী, মুখটা অমন করে রেখেছিস কেন? এমনি কালো, আরো কালো দেখাচ্ছে। রিয়া সাফিয়ার দিকে তাকালো না, কোনো পরিবর্তন হলো না। রিয়া দীর্ঘশ্বাস ফেল। লাইলা চৌধুরী টেবিলে খাবার রাখতে রাখতে বলল,
সাফিয়া, রিয়া খেতে এসো। লাইলা চৌধুরী রিয়ার আম্মু সাফিয়ার খালামণি। সাফিয়া কোনো কথা না বলে চেয়ারে গিয়ে বসলো। রিয়া খেতে বসলো। লাইলা চৌধুরী নাস্তা পেরে দিল, চুপ করে খেতে লাগলো। আরিন আহমেদ খাবার টেবিলে বসতে বসতে বলল, আমার মেয়েদের ঘুম কেমন হলো? সাফিয়া হালকা হেসে বলল। অনেক ভালো। আরিন আহমেদ হাসলো। সাফিয়া বলল, বড় আব্বু, আমি কিছু বলতে চাই। আরিন আহমেদ বলল, ওকে বলো মা, কি বলবে? বড় আব্বু, আমি কানাডা চলে যাব পড়তে, চাচুর কাছে। চাচুর সাথে কথা হয়েছে, আমার সবকিছু রেডি, বিকেল 5টায় ফ্লাইট। সাফিয়া নিচের দিকে তাকিয়ে রইল। উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। লাইলা চৌধুরী বলল, মা, তুই কি বলছিস এসব? তোর বড় আব্বু আমি কখনো তোকে রিয়ার থেকে কম দেখেছি। আজ হঠাৎ আমাদের ছেড়ে চলে যাবি কেন? কি বললো? আরিয়ান আহমেদ বলল। হ্যাঁ ঠিক, কেন চলে যাবি? সাফিয়া বলল, প্লিজ তুমি অমন করো না, আমার সব ইচ্ছে পূরণ করেছো, এটাও করো প্লিজ। আরিয়ান আহমেদ দীর্ঘশ্বাস ফেলে বলল, ওকে, তোমার কথা কখনো ফেলি নাই, আজও না। তুমি যদি ভালো থাকো তাহলে আমাদের সমস্যা নেই। আরিয়ান আহমেদ খাবার রেখে চলে গেল। লাইলা চৌধুরী কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। সাফিয়াও কাঁদতে লাগলো। রিয়া সাফিয়াকে বলল, এই সাফু রানী প্লিজ, তুই চলে যাবি না আমাকে রেখে? তুই চলে গেলে কে ঝগড়া করবে আমার সাথে? রিয়া সাফিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সাফিয়া নীরবে চোখের জল ফেলতে লাগলো। হঠাৎ ফোন বেজে উঠলো। মায়ের চোখ কষলে উঠে বসলো। ফোন হাতে নিয়ে দেখে রিয়া। ঠোঁটে মিষ্টি হাসি ফুটে উঠলো। কল রিসিভ করে হ্যালো বলল। তারপর রিয়ার কথা শুনে মায়া অবাক হয়ে গেল আর বলল, আমি আসছি, জাস্ট 20 মিনিট। মায়া কল কেটে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে পার্সটা কোণের মতো হাতে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেল। মিষ্টি রোদ চোখে পড়ে রাহেনের ঘুম ভেঙে গেল। উঠে দেখে বেলকুনিতে ঘুমিয়েছিল, হাতের ডায়েরিটা এখনো আছে। রাহেন মুচকি হেসে রুমে চলে আসলো। রুমে এসে ডায়েরিটা কাবাটে রেখে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমে চলে গেল। দেখে স্নিগ্ধ ব্রেকফাস্ট করছে আর সাথী চৌধুরী বসে আছে। রাহেন স্নিগ্ধর পাশে বসলো, কিন্তু স্নিগ্ধ একটা কথাও বললো না। রাহেন দীর্ঘশ্বাস ফেলে বলল, বড় আম্মু, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। স্নিগ্ধ আর সাথী চৌধুরী তাকালো রাহেনের দিকে। রাহেন বলল, স্নিগ্ধ, বড় আম্মু, আমি বড় আব্বুর ওখানে চলে যাচ্ছি বিজনেসের কাছে। রাত 10টায় ফ্লাইট। স্নিগ্ধ সাথী চৌধুরী অবাক হয়ে গেল। স্নিগ্ধ বলল, মানে কি এসবের? তুই কোথাও যাবি না, আমি আব্বুর সাথে কথা বলছি। স্নিগ্ধ কল করতে যাবে, রাহেন বাধা দিয়ে বলে, স্নিগ্ধ শোন, আমি যাচ্ছি। আমি বলেছি বড় আব্বুকে, প্লিজ তোরা না করিস না। মানে কি রায়হান, আমি তোকে ছাড়া থাকবো কেমনে? তুই যাবি না ব্যাস। রায়হান সাথী চৌধুরী গলা জড়িয়ে ধরে বলল, আমি আসবো তো মাসে মাসে তোমায় দেখতে, প্লিজ রাগ করো না। সাথী চৌধুরী কপালের ঠোঁট ছুঁয়ে বলল, ওকে, আমায় দেখতে আসবি কিন্তু মাসে মাসে। ওকে আমার মিষ্টি আম্মু। তুই যখন ঠিক করেছিস যাবি, যা, আমায় কিচ্ছু বলবি না। আমি ভুলে যাব আমার কোনো ভাই প্লাস বেস্ট ফ্রেন্ডকে। এটা আবার শেষ কথা। রায়হান শুনে স্তব্ধ হয়ে গেল। কি করবে, কিভাবে বোঝাবে? সাফিয়া সাদে দাঁড়িয়ে আছে, চোখে অশ্রু নিয়ে মিথ্যা হাসি দূর আকাশের দিকে তাকিয়ে বলল, কোনো এক সন্ধ্যায় তুমি এসেছিলে আমার জীবনে, জীবনটা রঙিন হয়ে উঠেছিল, কিন্তু ঠিক সেইভাবেই কোনো এক অন্ধকার সন্ধ্যায় তুমি সেরে চলে গেলে। তোমাকে ভেবে হাজারো সন্ধ্যা চোখের জল ফেলি। তুমি আসবে বলে নিজেকে রাঙিয়ে তোলে। গল্প তো সবারই থাকে, কারো হয় উপন্যাস, কারো হয় দীর্ঘশ্বাস। আমার না হয় দীর্ঘশ্বাস নিয়ে বেঁচে থাকবো। তোমাকে না পাওয়ার আক্ষেপটা কাঁদাবে আমায় সারা জীবন। কেন আমাদের পূর্ণতা হলো না, কেন? সাফিয়া কাঁদতে কাঁদতে ফুলারে লুটিয়ে পড়ল। স্নিগ্ধ সাদে দাঁড়িয়ে আছে, মনটা খুব খারাপ। প্রিয় বেস্ট ফ্রেন্ড চলে যাবে, এটা মেনে নিতে পারছে না। চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। স্নিগ্ধ মুচকি হেসে জলটুকু মুছে ফেল। স্নিগ্ধ কখনো রায়হানকে ছাড়া থাকেনি, তাহলে এখন কি করে থাকবে? স্নিগ্ধ ভাবতে লাগলো, কেমন হলো, কেন রায়হান চলে যাচ্ছে? ওকে জানতে হবে। রায়হান ছাদে এসে দেখে স্নিগ্ধ দাঁড়িয়ে আছে মন খারাপ করে। রায়হানের চোখেও জল চিকচিক করছে। রায়হান স্নিগ্ধর কাছে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, সরি মাই বেস্ট ফ্রেন্ড, আমি জানি তুই আমাকে বুঝতে পারবি। প্লিজ আমাকে জোর করিস না, এখানে আমার একটুও ভালো লাগছে না। স্নিগ্ধ এবার রায়হানের দিকে ফিরল। রায়হানের চোখের দিকে তাকিয়ে
স্নিগ্ধর বুকটা কেঁপে উঠল, কারণ রায়হানকে কখনো কাঁদতে দেখেনি। ওর এত কষ্ট থাকা সত্ত্বেও কখনো কান্না করেনি, কিন্তু আজ সেই রায়হান কাঁদছে। স্নিগ্ধ রায়হানকে বুকে জড়িয়ে ধরে বলল, প্লিজ রায়হান, তুই চলে যাবি না প্লিজ। রায়হান দীর্ঘশ্বাস ফেলে পড়ল, আরে বোকা, আমি কি একেবারে চলে যাচ্ছি? বিজনেসের কাজেই তো যাচ্ছি, কাজ শেষ হলে চলে আসবো, প্রমিস। স্নিগ্ধ দীর্ঘশ্বাস ফেল, বুঝতে পেরেছে রায়হান শুনবে না। স্নিগ্ধ আকাশের দিকে তাকিয়ে বলল, রায়হান, আমি তোকে কিছু প্রশ্ন করব, সত্যি উত্তর দিবি? কেন জানি রায়হানের বুক কেঁপে উঠল, কাপা কাপা গলায় পড়ল। ওকে বল, কি প্রশ্ন? আর তোকে কখনো মিথ্যে বলেছি? স্নিগ্ধ প্রশ্ন করল, আচ্ছা রায়হান, সাফিয়ার জন্য কি তোর মনে কোনো অনুভূতি নেই? সত্যি কি তুই ওকে কখনো ভালোবাসিসনি? রায়হান দীর্ঘশ্বাস ফেলে পড়ল, হয়তো না, কোনো অনুভূতি নেই, কিন্তু জানি না, আজ ওকে যতগুলো কথা বলেছি সেগুলো আমার বুকে কাটার মতো বিঁধে আছে। কেন যেন ভালো লাগছে না। ওর কান্না মিশ্রিত গলার স্বর আমার কানে এখনো বাজছে। কেন যেন ওর চোখের জল আমার বুকে ঢেউ খেলে যাচ্ছে। এর কোনো উত্তর আমার জানা নেই। স্নিগ্ধ মুচকি হাসলো, হেসে পড়ল, রায়হান, এটাকে কি বলে আমার জানা নেই, কিন্তু এটা বুঝতে পারছি তুই সাফিয়ার পাগলামিগুলো মিস করছিস। ওর ওই সব পাগলামি, ওর কান্না কখন যে তোর মনে জায়গা করে নিয়েছে তুই বুঝতেও পারিসনি। রায়হান, আমরা কখনো কখনো এমন কাউকে ভালোবেসে ফেলি যাকে পাওয়া অসম্ভব, কিন্তু আমরা তাকেই ভালোবাসি। আমি নিঃসন্দেহে বলতে পারি সাফিয়া ভালো একটা মেয়ে, ও তোকে খুব ভালোবাসে। আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে জানি না। আমরা তাকে ভালোবাসি যে আমাদের চাই না, তাকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসে, তাকে নয় যাকে তুমি ভালোবাসো। দেখবে জীবনটা খুব সুন্দর। আমাদের প্রথম অনুভূতি ভোলার না, কিন্তু বেঁচে থাকার জন্য এমন একজনকে প্রয়োজন যে আমাকে আমার থেকে সে বেশি ভালোবাসবে। তাই সময় থাকতে নিজেকে বুঝতে শিখো। ভালো লাগা আর ভালোবাসা কিন্তু এক জিনিস নয়। রায়হান মনোযোগ দিয়ে সব কথা শুনল, দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, আমি যে আমার মায়াপুরীকে খুব ভালোবাসি, এটা কখনো বলা হবে না। রায়হান স্নিগ্ধকে বলল, আরে ইয়ার, আমার দেরি হয়ে যাচ্ছে, কত কিছু প্যাকিং করতে হবে, তুই থাক, আমি আসছি। রায়হান চলে গেল। স্নিগ্ধ দীর্ঘশ্বাস ফেলে নিচে নেমে গেল। মায়া রিয়াদের বাসায় এসে কলিং বেল চাপ দিল। লাইলা চৌধুরী দরজা খুলে মায়াকে দেখে মুচকি হাসলো। মায়া লাইলা চৌধুরীকে দেখে সালাম দিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আন্টি? লাইলা চৌধুরী মুচকি হেসে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? ভিতরে এসো। মায়া ভিতরে যেতে যেতে বলল, আলহামদুলিল্লাহ ভালো। আন্টি, রিয়া কোথায়? রিয়া সাফিয়ার রুমে। ও আচ্ছা আন্টি, তাহলে আমি উপরে যাই। ওকে মা, যাও। মায়া সাফিয়ার রুমে চলে আসলো। এসে দেখে সাফিয়া প্যাকিং করছে সবকিছু। রিয়া মন খারাপ করে বসে আছে। মায়া দরজায় ঠোকা দিয়ে বলল, আসতে পারি? রিয়া সাফিয়া তাকে মায়াকে দেখে মুচকি হাসলো আর বলল, আরে আয় তো, তোকে পারমিশন নিতে বলেছে কে? মায়ের ভিতরে প্রবেশ করে সাফিয়ার সামনে দাঁড়িয়ে বলল, সাফিয়া, কি শুনছি এসব? তুমি কোথায় যাচ্ছ? না আমরা যেতে দেব না, ব্যাস। সাফিয়া আবার প্যাকিং করতে ব্যস্ত হয়ে গেল আর বলল, সরি, তোমাদের কথা রাখা সম্ভব না। প্লিজ তোমরা আমাকে আর কিছু বলো না, আমার ভালো লাগছে না। মায়ের কিছু বলতে নিবে, সাফিয়া থামিয়ে দিয়ে বলল, প্লিজ মা, কিছু বলো না। মায়া চুপ করে রইল। যেটুকু আশা নিয়ে এসেছিল তাও হলো না। সময় গতিশীল, সময় কারোর জন্য অপেক্ষা করে না। বিকাল 4:30 সাফিয়া রেডি হয়ে নিচে নামলো। সোফায় সবাই বসেছিল। লাইলা চৌধুরী সাফিয়াকে জড়িয়ে ধরলো, কান্না করতে লাগলো। সাফিয়ার চোখেও পানি চিকচিক করছে। সাফিয়া দীর্ঘশ্বাস ফেলে পড়ল, বড় আম্মু, আমার দেরি হচ্ছে। তারপর সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো। রিয়া মায়া বলল, না, আজ থেকে একাই চলতে হবে, তাই আমি একাই যাব। তোমরা সবাই ভালো থাকবে। সবার চোখে জল। লাইলা চৌধুরী বলল, মারে, ভালো থাকি, যখনই আমাদের কথা মনে পড়বে চলে আসবি, আমি তোর অপেক্ষায় থাকবো। সাফিয়া মুচকি হেসে মাথা নাড়ালো। তারপর ড্রাইভারকে বলল গাড়ি চালাতে। সাফিয়া আর একবার বাড়িটা ভালো করে দেখলো। কত সিটে আছে এই বাড়িতে, সব রয়ে গেল, চলে যাচ্ছে। কবে আসা হবে জানা নেই, হয়তো আর হবে না আসা। এই বাড়িতে ছোট থেকে বড় হয়েছে, সব স্মৃতি যেন চোখের সামনে ভাসছে। সাফিয়ার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়লো। ডান হাত দিয়ে মুছে ফেলে একটু হেসে সবাইকে বিদায় জানালো। গাড়ি চলতে শুরু করলো।
সাফিয়া আর পিছনে তাকালো না, তাকালেই যে আর যাওয়া হবে না, কারণ এই মানুষগুলো যে ওকে খুব ভালোবাসে। সাফিয়া কান্নায় ভেঙে পড়ল। লাইলা চৌধুরী কাঁদতে কাঁদতে দৌড়ে নিজের রুমে চলে গেল। আরিয়ান চৌধুরী ভিতরে গিয়ে সোফায় বসে রইল মন খারাপ করে। সাফিয়া নিজের মেয়ে না হলেও রিয়াদ থেকে কখনো আলাদা দেখেনি। আজ হঠাৎ করে মেয়েটা চলে যাবে, কেউ ভাবতে পারেনি। প্রিয়, আপনি না হয় আমার কল্পনায় থেকে যাবেন সারা জীবন। আপনাকে খুব ভালোবাসি, কিন্তু বলা হলো না। একসাথে পথ চলার আগেই শেষ হয়ে গেলে সব। আস্তে আস্তে মায়ের শরীর নিস্তেজ হয়ে লুটিয়ে পড়ল ফ্লোরে। রহিমা বেগম মায়ের রুমের সামনে এসে দেখে দরজা চাপিয়ে রাখা। রহিমা বেগম দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখে মায়ের ফ্লোরে লুটিয়ে পড়ে আছে। রহিমা বেগম চিৎকার দিয়ে মায়ের কাছে গেল। মায়া, মায়া, মা আমার, কি হয়েছে? উঠ মা। রহিমা বেগম তাড়াতাড়ি করে টেবিলের উপর থেকে পানির বোতল থেকে পানি নিয়ে মায়ের মুখে ছিটিয়ে দিল আর ডাকতে লাগলো, মায়া মা, উঠ, কি হয়েছে তোর? মায়ের পিটপিট করে তাকালো। মায়ের কান্না মিশ্রিত মুখ দেখে মায়ের চমকে উঠল। মায়ের আস্তে করে উঠে বসলো। রহিমা বেগম মায়ের কপালে ঠোঁট ছুঁয়ে বলল, মা, কি হয়েছে তোর? তুই হঠাৎ অজ্ঞান হয়ে পড়লি কি করে? শরীর খারাপ লাগছে? বলবি তো আমাকে। না আম্মু, তেমন কিছু না, হঠাৎ মাথাটা চক্কর দিল। তুমি প্লিজ টেনশন করো না, আমি একদম ঠিক আছি। তুমি কত ঠিক আছো বুঝতেই পারছি। আচ্ছা, এই দুর্বল শরীর নিয়ে অফিসে যেতে হবে না। আমি বললাম তো আমি ঠিক আছি, অফিসে যেতে হবে। এমনিতেই কতটা দিন ছুটিতে ছিলাম। তুমি নাস্তা দাও, আমি আসছি ফ্রেশ হয়ে। রহিমা বেগম চলে গেল নাস্তা রেডি করতে। মায়ের দীর্ঘশ্বাস ফেলে ফ্রেশ হতে চলে গেল। 30 মিনিট পরে একদম রেডি হয়ে বের হলো। হলুদ রঙের 3 পিস, চুল মুছতে মুছতে বেলকনিতে চলে গেল। তোয়ালেটা তারে ছড়িয়ে দিল আর বলতে লাগলো, জীবনটা কেন এত কঠিন? জীবনের মানে বুঝতে বুঝতে জীবনটা শেষ হয়ে যাবে। আমার যা চাই কেন তা পাই না। পাওয়া না পাওয়ার বেদনা যে কতটা কঠিন। যাকে ভালোবাসি তাকে কখনো পাওয়া হবে না, আর যাকে কখনো চাইনি তার সাথেই সারা জীবন কাটাতে হবে। কেন ভালোবাসলে এত কষ্ট পেতে হয়? কেন? সে আমার হলে খুব ক্ষতি হতো। মায়ের দীর্ঘশ্বাস ফেলে রুমে চলে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো আশ্রে ছেড়ে দিল। চোখে হালকা করে কাজল পড়ল, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। ব্যাগটা হাতে নিয়ে নিচে নেমে গেল। দেখে রহিমা বেগম নাস্তা রেডি করে মাহিমকে খাইয়ে দিচ্ছে। মায়া মুচকি এসে মাহিমের পাশে বসলো। রহিমা বেগম মায়াকে খাইয়ে দিতে লাগলো। মাহিম মায়াকে বলল, আপু, আমার প্রাইভেটের বেতন চেয়েছে, বলে এইবার তাড়াতাড়ি দিতে। আচ্ছা ভাই, তুই বলে দিস, দিয়ে দিব। ওকে আপু। আম্মু আপু, ওষুধ শেষ? না, আজ চলবে। ও আচ্ছা, ঠিক আছে, আমি আসার সময় নিয়ে আসব। আচ্ছা, আমার লেট হয়ে যাচ্ছে, আসছি। আর ভাই সাবধানে যাবি। বাই আম্মু। ওকে আপু, তুমিও সাবধানে যাবে। মায়ের রাস্তায় দাঁড়িয়ে আছে, একটা রিক্সাও পাচ্ছে না, তাই হাঁটা ধরলো। তখনই একটা রিক্সা এসে থামলো মায়ের সামনে। মায়ের রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলো, মামা যাবেন? হ্যাঁ মা, ওঠো। অফিসের সামনে এসে রিক্সা থামলো। মায়ের রিক্সা থেকে নেমে টাকা দিয়ে অফিসে প্রবেশ করলো। মায়ের ভিতরে প্রবেশ করে দেখলো আজ অফিসটা একদম চুপচাপ, কোনো কোলাহল নেই, একদম শান্ত। মায়ের নিজের ডেস্কে গিয়ে বসলো, ব্যাগ টেবিলের উপর রেখে কাজে মন দিল। কাজ করতে করতে হঠাৎ একটা ফাইল কি করবে বুঝতে পারছে না, তাই মায়া রায়হানের কেবিনে চলে গেল। কেবিনের সামনে দাঁড়িয়ে পড়ল। মে আই কাম ইন স্যার? কিন্তু কোনো আওয়াজ ভিতর থেকে আসলো না, তাই মায়া আবার বলল, স্যার আসবো? এবারও কোনো আওয়াজ আসলো না। মায়া ভুরু কুঁচকে ভাবতে লাগলো, স্যার কি আসে না আজ? ম্যানেজার পাশ দিয়ে যাওয়ার সময় বলল, মিস মায়া, কোনো সমস্যা? জি স্যার, রায়হান স্যার কোথায়? ওনাকে একটু প্রয়োজন। মিস মায়া, আপনি জানেন না, স্যার তো চলে গেছে কানাডায়। এখন থেকে ওখানেই থাকবেন, ওখানকার বিজনেস দেখাশোনা করবেন। কি, স্যার চলে গেছে? আমি তো জানতাম না। স্যার চলে গেছে প্রায় 10 দিন হলো। আপনি তো ছুটিতে ছিলেন। এই 10 দিনে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। রায়হান স্যার চলে যাওয়ার সাথে সাথে চলে গেছে স্নিগ্ধ স্যারের মুখের হাসি। কেমন যেন হয়ে গেছে, আগের মতো আর নেই, খিটখিটে হয়ে গেছে। ভালো কিছু বললেও রেগে যায়। হয়তো প্রিয় বন্ধুর চলে যাওয়ার জন্য এমন। শুনেছি প্রথম দিকে রায়হান স্যার আসবে, কিন্তু এখন শুনতে পারছি আসবে না নাকি কখনো। আর স্যার নাকি একটা মেয়েকে ভালোবাসতো, কিন্তু সেই মেয়ে অন্য কাউকে ভালোবাসে, তাই স্যার নাকি চলে গেছে। আচ্ছা, আপনি এবার আপনার কাজ করেন। জি স্যার।
মায়া যেন চমকে উঠল। কি বলে গেল স্যার? রায়হান স্যার একজনকে ভালোবাসতো কখনো তো বলেনি। স্যার এই জন্যই চলে গেল? হে আল্লাহ, কেন এমন জীবন দাও? আমরা যাকে ভালোবাসি তাকে কেন পাই না? কেন সে অন্য কারো? মিস মায়া, এটা আপনার বাসা না যে কাজ রেখে ঘুরে বেড়াবেন। মাস শেষে স্যালারি এমনি এমনি কিন্তু আপনাকে দেওয়া হয় না। মায়া চমকে উঠল, পিছনে তাকিয়ে দেখে স্নিগ্ধ অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়া ঢোক গিলে বলল, সরি স্যার, আর হবে না। আসলে রায়হান। আর কিছু বলার আগেই স্নিগ্ধ চিৎকার করে বলল, আপনি ওর নাম মুখে নেবেন না। চুপ, কোনো কথা না, যান নিজের কাজে যান। স্যার আমার কথাটা শুনেন। চুপ, কোনো কথা না। আপনাদের মতো বেহায়া মেয়েদের মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না। আপনারা শুধু পারেন মানুষের মন ভাঙতে। চলে যান আমার সামনে থেকে, প্লিজ লিভ মি অ্যালোন। মায়া কান্না করতে করতে দৌড়ে চলে গেল। নিজের ডেস্কে এসে মুখ চেপে ধরে কান্না করতে লাগলো। কেন স্যার আপনি আমার সাথে এমন করেন? কি করেছি আমি? কেন আমাকে দেখলেই এমন করেন? আমি কি করেছি? কেন আমার এত বড় অপবাদ দিলেন? আমি কারো মন ভাঙি নাই। আমি তো নিজেই পুরো ছারখার হয়ে যাচ্ছি, অন্যর কি করে মন ভাঙবো? মায়া কান্না করতে লাগলো। স্নিগ্ধ নিজের কেবিনে এসে বসলো আর বলল, মিস মায়া, আপনাকে আমি ছাড়ব না। রাইহানকে দেওয়া সমস্ত কষ্টের প্রতিশোধ আমি নেব। আপনি রেডি থাকবেন। আমার বেস্ট ফ্রেন্ডকে আমার থেকে আলাদা করার শাস্তি আপনাকে পেতেই হবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। মায়া সব ফাইল চেক করে স্নিগ্ধর কেবিনের সামনে এসে দাঁড়িয়ে বলল, মে কামিন স্যার? ইয়েস, কাম। মায়া ভিতরে প্রবেশ করে বলল, স্যার ফাইলগুলো চেক দেওয়া শেষ। ও আচ্ছা, ফাইলগুলো টেবিলে রেখে দিন আর এই ফাইলগুলো চেক দিয়ে নিয়ে আসুন। মায়া ফাইলগুলো দেখে মনে হয় জ্ঞান হারানোর উপক্রম। 15 থেকে 20টা ফাইল হবে। মায়া ফাইলগুলো হাতে নিয়ে বলল, স্যার এতগুলো ফাইল একদিনেই কেমন করে কমপ্লিট করব? মিস মায়া, সেটা আপনার ব্যাপার। মাস শেষে স্যালারি এমনি এমনি কিন্তু আপনাকে দেওয়া হয় না। সরি স্যার। মায়া নিজের দিকে তাকিয়ে চলে গেল। স্নিগ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলল, যাকে ঘিরে আমার সমস্ত কিছু, আজকে তার সাথে খারাপ আচরণ করতে হচ্ছে। ভাগ্যের কি নির্মম পরিহাস। মায়া নিজের মতো করে কাজ করে যাচ্ছে, আর এদিকে স্নিগ্ধ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ের দিকে। রাত প্রায় 10টা। মায়া সব ফাইল চেক দিয়ে শেষ করে স্নিগ্ধর কেবিনের সামনে দাঁড়িয়ে নক করে বলল, আসবো স্যার? ইয়েস, কাম। স্যার ফাইলগুলো টেবিলের উপরে রেখে দিন। স্যার এখন কি আমি বাসে যেতে পারি? স্নিগ্ধ এবার তাকালো মায়ের দিকে। চোখ মুখ দেখে বুঝতে পারছি আজ অনেক ধকল গেছে, অনেক টায়ার্ড। স্নিগ্ধ বলল, হ্যাঁ, এখন আপনি যেতে পারেন। ধন্যবাদ স্যার। মায়ের কেবিন থেকে চলে গেল। অফিস থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ালো, কিন্তু কোনো রিক্সা দেখছে না। মায়ের খুব ভয় হতে লাগলো। কিভাবে যাবে এখন এই নির্জন রাস্তা? একা একা কিভাবে যাবে? মায়ের হাত পা কাঁপতে লাগলো। হঠাৎ স্নিগ্ধর গাড়ি থামলো মায়ের সামনে। মায়ের যেন আশার আলো ফিরে পেল। স্নিগ্ধ দরজা খুলে দিয়ে বলল, উঠুন। এত রাতে আবার কোনো সমস্যা হলে আমার কোম্পানির বদনাম হবে। উঠুন। মায়ের যেটুকু ভালো লাগা কাজ করলো। স্নিগ্ধর কথা শুনে আবার মনটা ছোট হয়ে গেল। মায়া বিনা বাক্যে উঠে বসলো। গাড়ি চলতে লাগলো নিজস্ব গতিতে। তারপরে আর কোনো কথা হয়নি ওদের মধ্যে। মায়ের বাসার সামনে এসে গাড়ি থামলো। মায়া নেমে গেল। কিছু বলতে নিবে তার আগে স্নিগ্ধ গাড়ি নিয়ে চলে গেল। মায়ের দীর্ঘশ্বাস ফেলে ভিতরে চলে গেল। রাত প্রায় 12টার কাছাকাছি। রিয়া ঘুমিয়ে আছে। হঠাৎ ঘুমের মধ্যে অনুভব করছে কেউ তাকে খুব কাছ থেকে দেখছে। গভীরভাবে তাকিয়ে আছে তার মুখের দিকে, কারণ নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। রিয়ার ঘুম হালকা হয়ে গেল। রিয়ার মুখের উপর চুল পড়ে আছে। লোকটা ফু দিয়ে চুলগুলো সরিয়ে দিল আর রিয়ার মায়াবী মুখের দিকে তাকিয়ে বলল, ইস রিও বেবি, তুমি এত কিউট কেন? দেখলে শুধু দেখতে ইচ্ছা করে। মন চায় এভাবে সবসময় তোমার মুখের দিকে তাকিয়ে থাকতে। এবার রিয়ার ঘুমটা ভেঙে গেল। রিয়া পিটপিট করে তাকালো। মুখের উপরে কারোর নিঃশ্বাস পড়ছে। রিয়া চমকে উঠল। রিয়াকে তাকাতে দেখে যেই না চলে যাবে, রিয়া খপ করে লোকটার হাত টেনে রিয়ার মুখোমুখি করলো। রিয়া থমকে গেল লোকটাকে দেখে। বলল, রোদ আপনি এখানে আমার রুমে এত রাতে কি করছেন? কেমনে এলেন? রোদ মুচকি হাসলো, তারপর বলল, রিও বেবি প্লিজ কুল। এত হাইপার হলে চলে? এত একসাথে প্রশ্ন করলে কোনটার উত্তর দিব? রিয়া এবার রেগে গেল আর বলল, মিস্টার রোদ চৌধুরী,
এটা কোন ধরনের ব্যবহার? এত রাতে একা একটা মেয়ের রুমে এভাবে আসা, এটা কোন ধরনের ভদ্রতা? সেদিন তো আপনার ফ্রেন্ড সাফুকে ভদ্রতার কথা বললো, এই তাহলে আপনাদের ভদ্রতা? রোদ এবারও মুচকি হাসলো আর বলল, রিও, আপনাকে রাখলে পুরো টমেটোর মতো লাগে, মনে হয় টুপ করে খেয়ে ফেলি। বলে বাঁকা হাসলো। অসভ্য লোক, আপনি এখানে কেন এসেছেন, তাও আমার কাছে? তো কার কাছে যাব? আমি তো আমার ভালোবাসার কাছে এসেছি। মানে কি বলতে চাইছেন আপনি? কিসের ভালোবাসা? এত রাতে একা একটা মেয়ের রুমে এসে ভালোবাসা দেখাচ্ছেন? রোদ এবার রিয়ার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, ডুবেছি তোমার ওই চোখের মায়ায়, পড়েছি তোমার প্রেমে। যেদিন তোমাকে প্রথম দেখি সেদিন থেকে ভালোবেসে ফেলেছি। তোমাকে আমার চাই প্রিয়শ্রী, খুব বেশি ভালোবাসি তোমায়। জানি না কি করে প্রেম নিবেদন করে, শুধু এতটুকু জানি আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমার আধারের ফুল হবে? তুমি কি আমার সুখে দুঃখের সাথী হবে? রিয়া যেন স্তব্ধ হয়ে গেছে, হারিয়ে গেছে মুখের ভাষা। চোখ দুটো চিকচিক করছে, মুখে হাসি, চোখে জল। রিয়ার চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। রোদের হাত শক্ত করে ধরে পড়ল। আমাকে ভুলে যাবেন না তো কখনো? সারা জীবন এভাবে আমার হাত শক্ত করে ধরে রাখবেন? রোদ রিয়ার হাতে ঠোঁট স্পর্শ করে পড়ল। এই হাত কখনো ছাড়বো না, বাঁচলেও একসাথে, মরলেও একসাথে। ভালোবাসি প্রিয়শ্রী, অনেক বেশি ভালোবাসি। কি? কিছুই না। কিছু না মানে কি? আমার উত্তর কোথায়? রোদ ভুরকুচকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর বাঁকা হেসে বলল, ওকে, কিভাবে বলতে হয় আমার জানা আছে। রোদ এক পা দুপা করে এগিয়ে যেতে লাগলো রিয়ার দিকে। রিয়া পিছিয়ে যেতে যেতে বলল, আপনি এগিয়ে আসছেন কেন? তুমি পিছিয়ে কেন যাচ্ছ? আপনি এগিয়ে আসছেন তাই। ও আচ্ছা, আমার উত্তর দাও, তাহলে আর এগিয়ে যাব না। রিয়া পিছাতে পিছাতে দেওয়ালের সাথে পিঠ ঠেকে গেল। রিয়া ঢোক গিলে পড়ল। ওকে বলছে। রিয়া চোখ বন্ধ করলো। রিয়ার হাত পা কাঁপতেই তার সাথে ঠোঁটও কাঁপতে লাগলো। রিয়া কাঁপা কাঁপা গলায় পড়ল, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আপনার থেকে অনেক বেশি ভালোবাসি। যেদিন প্রথম আপনাকে ভার্সিটিতে দেখি সেদিন আপনার মায়ে পড়ে গেছে, আপনার কথার প্রেমে পড়েছে। রিয়া চোখ খুলো এবার। রোদের চোখের মুখে মুগ্ধতা খেলে যাচ্ছে, মুখের হাসি যেন সরছে না। রিয়া দেখে মুচকি হাসলো। রিও বেবি, আমি তোমাকে খুব ভালোবাসি। রিও বেবি মানে? রিয়াকে ছোট করে রিও, আর সাথে বেবি মানে রিও বেবি। রোদ হাসতে লাগলো। রিয়া রোদকে কিল খুশি দিতে দিতে বলল, অসভ্য লোক একটা। যান এখন, চলে যান, অনেক রাত হয়েছে। প্লিজ আর একটু থাকি। না, এখন যাবেন। আম্মু আব্বু বুঝতে পারলে খবর আছে। বুঝতে পারলেই তো ভালো, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে, তাহলে আর চুরি করে আসতে হবে না। যাবেন আপনি? যাচ্ছি যাচ্ছি, এত রাগের কি হলো? কিছু না, যান আপনি। ওকে, আসছি, যান। রোদ বেলকুনিতে নেমে গেল। রিয়া বেলকুনিতে দাঁড়িয়ে রইল। রোদ নিচে নেমে রিয়ার দিকে হাত নাড়িয়ে বাই বলে চলে গেল। রিয়া মুচকি হেসে রুমে চলে গেল। বিছানায় শুয়ে বলতে লাগলো, ইস, এত সুখ লাগে কেন? ভালোবাসার মানুষকে পেলে বুঝি এত সুখী মনে হয় নিজেকে। রায়ন বেলকুনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে আর বলতে লাগছে, কি হলো আমার? সাইফার কান্না মিশ্রিত মুখ কেন বারবার আমার চোখের সামনে ভাসছে? কেন মায়াবরীকে মনে করতে গিয়ে সাইফার কথা মনে পড়ছে? কেন ওর পাগলামিগুলো ভুলতে পারছি না? কেন বুকের বাঁ পাশে ব্যথা হচ্ছে? তাহলে কি আমি ভালোবেসে ফেললাম? তাহলে কি মায়াবরী ভালো লাগাচ্ছিল? উফ, পাগল হয়ে যাব আমি। কে এই প্রশ্নের উত্তর খুঁজে দিবে? সাফিয়া সাথে দাঁড়িয়ে আছে, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। সারাদিন সবার সাথে ব্যস্ত রাখলেও রাতে ঠিকই তার কথা মনে পড়ছে। কি হতো আমি ভালোবাসলে? কেন ভালোবাসলে ঘর বাঁধা যায় না? কেন তাকে পাওয়া হয় না? সে আমার হলে কি খুব বেশি ক্ষতি হতো? ডুবেছি আমি তোমার ওই চোখের মায়ায়, বসিনি খুব সেই মায়া তো আমার জন্য ছিল না, কখনো না। তুমি তো অন্যকে খুঁজতে ব্যস্ত, আমি তোমাতে বেবর। তুমি যখন অন্যকে বলো ভালোবাসি, আমি তখন আধারের মাঝে তোমায় অনুভব করি। তুমি যে আমার প্রথম প্রেমের অনুভূতি, তুমি আমার প্রথম প্রণয়, তুমি আমার স্নিগ্ধ ফুল। আমি বলি ভালোবাসি, তুমি বলো ঘৃণা করে।
কেন এমন হলো আমার সাথে? কেন ছোটবেলা তোমাদের সাথে নিয়ে গেলে না আমায় আব্বু আম্মু? কেন? সকালে মিষ্টি রোদ চোখে পড়াই ঘুম ভেঙে গেল মায়ের। পিট করে তাকালো, চোখ কষলে উঠে বসলো। দেওয়ালে টাঙ্গানো ঘড়ির দিকে তাকিয়ে চোখ ছানা বড় হয়ে গেল। বেলা 11টার বেশি বাজে। মায়ের চোখ বড় বড় হয়ে গেল। ও আল্লাহ, আজ এত কি করে ঘুমালাম? কেউ কেন আমাকে ডাকলো না? আর অফিস কি হবে এখন? কি বলবো? স্যারকে যে বজ্জাত লোক, আমাকে মনে হয় গিলে খাবে। উফ, আম্মু কেন ডাকলে না? তোর ভালো লাগে না? মায়া তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে একবার রেডি হয়ে বের হলো। কোনো মতে চুলটা আসে, ব্যাগটা হাতে নিয়ে দৌড়ে বের হলো। সিঁড়িতে নামার সময় মায়া থমকে গেল। বাড়ি ভর্তি মানুষ গিজগিজ করছে। নানু বাড়ির লোকেরা, খালামণি সবাই এসেছে। মায়া আস্তে আস্তে নিচে নামতে লাগলো। মায়াকে দেখে মায়ের বড় মামি এসে জড়িয়ে ধরে বলল, আমার লক্ষ্মী মেয়ে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন বড় মামি? আলহামদুলিল্লাহ ভালো। এত খুশির খবর শুনে কি খারাপ থাকতে পারি? মানে কিসের ভালো খবর? মায়ের ছোট মামি এগিয়ে এসে বলল, কি ভালো খবর? আজ আমাদের রাজকুমারীকে রাজকুমার নিতে আসবে। কি বলছো তোমরা? সত্যি বুঝতে পারছি না। মায়ের খালামণি এগিয়ে এসে বলল, বুঝতে হবে না, আয় আমার সাথে সোফায় বসতো, একটু দেখি তোকে, একটু কতদিন ধরে দেখি না। খালামণি, আমাকে অফিসে যেতে হবে। যেতে হবে না, আমি কথা বলেছি তোর বসের সাথে। মানে কি? কখন কথা বললে? আর স্যার ছুটি দিল? যে বজ্জাত লোক। মায়ের কথা শুনে সবাই মুখ চেপে ধরে হাসতে লাগলো। মায়া ভুরু কুচকে বলল, কি হলো, তোমরা হাসছো কেন? এমনি কিছু না, যা ছাদে যা, ওখানে তোর কাজিনগুলো ওয়েট করছে। মায়া কথা না পারে বাড়ির ছাদে চলে গেল। মায়া যাওয়ার সাথে সাথে সবাই উচ্চ স্বরে হেসে উঠল। মেয়েটা মনে হয় টেনশনে পড়ে গেছে। বড় মামি পড়ল। মায়ের ছাদে গিয়ে অবাক হয়ে গেল। মায়ের ছাদের চারপাশে তাকিয়ে আকাশ থেকে পড়ল। পুরো ছাদ সুন্দর করে সাজানো হয়েছে। সব কাজিনরা বসে আড্ডা দিচ্ছে। মায়া আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো ওদের দিকে। রিয়া মায়াকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে পড়ল, জান, তোর এত সময় লাগলো আসতে? আমরা কখন থেকে অপেক্ষা করতেছি। মায়া ভুরু কুচকে বলল, ওকে, তুই কখন আসছিস? আরে ইয়ার, তোর বিয়ে আর আমি আসবো না, এটা কি করে হয়? মায়া ভুরু কুচকে বলল, বিয়ে মানে কার বিয়ে? লিজা, আদি, আদিত্য, আদিল। মায়েরা উচ্চস্বরে হেসে উঠল। মায়েরা বলল, উফ আপু, তোমার এত কিছু জানতে হবে না, তুমি জেনে রেখো জিজু অনেক কিউট। আদি, আদিত্য ছোট মামা ছেলে, আর মায়েরা মায়ের খালামণির মেয়ে। লিজা, আদিল মায়ের বড় মামার ছেলে মেয়ে। মায়া বলল, মানে কি? কেউ আমাকে বলবি প্লিজ, হচ্ছেটা কি? মায়া, আমি বলছি ক্লিয়ার করে, আজ তোমার বিয়ে। ফুপু কাল ফোন দিয়ে আমাদের সবাইকে জানিয়েছে ঘরোয়াভাবে বিয়েটা হবে, তাই রাতেই আমরা চলে এসেছি। মায়া যেন থমকে গেল, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। রিয়া, মায়েরা, লিজা এগিয়ে এসে মায়ের কাঁধে হাত রাখলো। মায়েরা চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, প্লিজ বোনু, কান্না করিস না, তোকে জানাতো কিন্তু হঠাৎ করে বিয়েটা ঠিক হয়ে গেল, প্লিজ বোঝার চেষ্টা কর, প্লিজ কাঁদিস না, মেয়েদের একদিন না একদিন বিয়ে হয়ে চলে যেতেই হবে অন্যের ঘরে। মায়ের দৌড়ে চলে গেল। উপস্থিত সবাই দীর্ঘশ্বাস ফেল, তারপর যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ল। আচ্ছা মায়েরা, লিজা আপু, চলো আমরা নিচে যাই, দুপুর হয়ে গেল, মায়াকে সাজাতে হবে তো। হ্যাঁ চলো। ওরা নিচে নেমে গেল। মায়ের দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। বিছানায় উপর হয়ে শুয়ে কান্না করতে লাগলো। কেন এমন হলো আমার সাথে? কেন সব সময় হয় আমার সাথে এমন? কেন এত ভালোবাসার পরও তাকে পেলাম না? প্রিয়, আপনাকে আর পাওয়া হলো না। রহিমা বেগম মায়ের দরজার কাছে এসে দরজায় টোকা দিয়ে বলল, মায়া মা, দরজা খোল প্লিজ মা, রাগ করিস না। মায়ের চোখ মুছে দরজা খুলে দিল। রহিমা বেগম মায়ের দিকে তাকিয়ে দেখলো চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। রহিমা বেগম মায়াকে বুকে জড়িয়ে ধরে পড়ল, মায়া, মায়ের উপর ভরসা আছে তো? মায়ের চোখ তুলে তাকালো মায়ের দিকে, বলল, প্লিজ আম্মু, আমি এই বিয়েটা করতে পারবো না। প্লিজ মায়া, সব আয়োজন করা শেষ। রিয়া, মায়েরা, লিজা আস্তে আস্তে তোকে সাজিয়ে দিবে। রহিমা বেগম চলে গেল। মায়া মেঝেতে হাঁটু গেড়ে বসে কান্না করতে লাগলো। রিয়া, মায়েরা, লিজা মায়ের রুমে এসে দেখে কান্না করছে।
ওরা মায়াকে বোঝাতে লাগলো। প্লিজ মায়া যান, কান্না করিস না, আন্টি যা করেছে তোর ভালোর জন্য। ওরা মায়াকে বুঝিয়ে ফ্রেশ হতে নিয়ে গেল। মায়া ফ্রেশ হয়ে এসে বিছানায় বসলো। ওরা মায়াকে সাজাতে লাগলো। বিকাল 5টা। মায়াকে সাজিয়ে দিয়ে রিয়া, মাইরা, লিজা রেডি হয়ে গেটে দাঁড়িয়ে আছে। গেট ধরে 10,000 টাকা না দিলে ভেতরে প্রবেশ করতে দিবে না। রোদ রিয়াকে দেখে থমকে গেল। গোল্ডেন রঙের শাড়ি, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে মোটা আইলাইনার, কাজল, চুলগুলো ছেড়ে দেওয়া, কানে ঝুমকো, এক কথায় অসাধারণ লাগতেছে। রোদ বুকের বাঁ পাশে হাত রেখে মনে মনে বলল, রিও বেবি, আমাকে পাগল করতে তোমার এত আয়োজন? ওকে ওয়েট সান, আমার কাছে নেওয়ার ব্যবস্থা করছি। রোদ রিয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। রিয়া রোদের দিকে তাকালো। রিয়া চোখ সরাতে পারছে না। ইস কি সুন্দর লাগছে, কালো শেরওয়ানি, চুলগুলো জেল দিয়ে পেছন দিকে দেয়া, সাদা প্যান্ট, কালো ফর্সা শরীরে কালো রংটা একদম পারফেক্ট, এক কথা অপূর্ব সৌন্দর্যের অধিকারী। রিয়া যেন নতুন করে আবার প্রেমে পড়লো। লিজা বলল, ওকে আপনাদের ছাড় দিলাম, 8,000, এর কমে হবে না। রাহাত বলল, 5,000-এর বেশি দিব না। রোদ থামিয়ে দিয়ে বলল, ওকে 8,000 দেব, তার বিনিময়ে মিস রিয়া আপনাকে আমার এঁঠো মিষ্টি খেতে হবে। বলে রিয়ার দিকে তাকিয়ে চোখ টিপ দিল। শেষ পর্যন্ত 8,000 টাকা দিল। তারপর ওদের ভিতরে প্রবেশ করতে দিল। জিজু চলো। ওরা ওদের নিয়ে স্টেজে নিয়ে বসতে দিল। সাথী চৌধুরী বলল, বেআইন মায়াকে নিয়ে আসুন, কাজী তো এসে পড়েছে। হ্যাঁ নিয়ে আসছি। রিয়া যাও তো, মায়াকে নিয়ে এসো। রহিমা বেগম বলল। রিয়া উপরে যেতে লাগলো মায়াকে নিয়ে আসতে। মায়ের রুমে প্রবেশ করবে এমন সময় কে যেন হাত ধরে টান দিয়ে একটা রুমে নিয়ে গেল। রিয়া ভয় পেয়ে গেল, ছুটার জন্য ছটফট করতে লাগলো। রোদ রিয়ার মুখের দিকে তাকিয়ে বলল, হুস, ভয় পায় না, আমি রোদ। রিয়া অবাক হয়ে বলল, আপনি এইভাবে টেনে কেন নিয়ে আসলেন? জানেন কত ভয় পেয়ে গিয়েছিলাম। ও সরি জান, কি করব বলো, তোমার সাথে কথা বলার জন্য তো আমার মন অস্থিরতা কাজ করছে, কিন্তু তুমি তো পাত্তাই দিচ্ছ না। রোদ অসহায়ের মতো করে বলল। রিয়া মুখ টিপে হাসলো আর বলল, রোদ চৌধুরী সামান্য একটা মেয়ের জন্য অস্থির হয়ে পড়েছে। ওয়াও, কি ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? রোদ ভুরুকুচকে বলল, সামান্য মেয়ে মানে কি? সামান্য মেয়ে তুমি? হ্যাঁ নয়তো বা কি, আমি তো। রোদ এগিয়ে এসে রিয়ার হাত মুঠোয় নিয়ে হাতে ঠোঁট স্পর্শ করলো। তারপর বলল, শোনো মেয়ে, তুমি কোনো সামান্য মেয়ে না, তুমি আমার কাছে অসাধারণ, তুমি আমার প্রাণ, তুমি আমার স্নিগ্ধ প্রেম। এখন বলো, রোদ চৌধুরীর প্রাণ কি করে সামান্য হয়? আমার জীবনের মূল্য নেই কে? রিয়ার চোখ অশ্রুতে ভরে গেল। এ কান্না খুশি কান্না। রিয়া রোদকে বলল, আমি আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি? রোদ মুচকি এসে এক হাত টান দিয়ে নিজের বুকে টেনে নিল। রিয়া রোদের বুকে মুখ গুজে কাঁদতে লাগলো। রোদ বলল, প্লিজ জান, কান্না করে না। চলেন, অনেক লেট হচ্ছে, মায়াকে নিয়ে যেতে হবে। চলো। ওরা চলে গেল। রিয়া মায়ের রুমে গেল। গিয়ে দেখে মায়া বিছানায় বসে আছে। রিয়া বলল, চল মায়া, তোকে সবাই নিয়ে যেতে বললো। রিয়া মায়াকে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। মায়ের পায়ের নুপুরের ঝুমুর ঝুমুর শব্দে সবাই সিঁড়ির দিকে তাকালো। স্নিগ্ধ সিঁড়ির দিকে তাকিয়ে যেন স্তব্ধ হয়ে গেল, থমকে গেল। আশেপাশে কে আছে ভুলে গেল, হা করে তাকিয়ে রইল। মায়ের পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলো। পরনে লাল রঙের লেহেঙ্গা, চোখে মোটা করে কাজল দেওয়া, আইলাইনার দেওয়া, ঠোঁটে লাল লিপস্টিক, কপালে ছোট্ট কালো টিপ, চুলে বেলি ফুলের মালা গাঁথা। এক কথায় অপূর্ব সৌন্দর্যের অধিকারী। অসাধারণ লাগতেছে। মনে হচ্ছে আসমান থেকে হুড়পড়ি নেমে এসেছে জমিতে। স্নিগ্ধ মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, চোখের পলক ফেলতে ভুলে গেছে। পাশ থেকে রোদ ধাক্কা দিয়ে বলল, আরে ব্রো, বউ তোর এখন থেকে প্রত্যেক দিনই দেখতে পারবে। আশেপাশে তাকিয়ে দেখ, সবাই মিটমিট করে হাসতেছে তোকে দেখে। স্নিগ্ধ আশেপাশে তাকিয়ে দেখে সবাই ওর দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে। স্নিগ্ধ মাথা চুলকে বসে রইল। রিয়া মায়াকে স্নিগ্ধর পাশে বসিয়ে দিল। সব নিয়ম মেনে বিয়েটা সম্পূর্ণ হলো। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। চারপাশে খুশির বোনা বয়ে যাচ্ছে। এদিকে মায়ের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। মনে মনে বলল, আজ থেকে আমি অন্য কারো প্রিয় আপনাকে পাওয়া হলো না। এই আক্ষেপটা কাঁদাবে আমার সারা জীবন। ভালো থাকবেন আপনি, আমি না হয় দূর থেকে ভালোবেসে যাব। রিয়া মায়ের চোখের পানি মুছিয়ে দিয়ে বলল,
প্লিজ কাঁদে না। তুই দেখ একটু জিজুকে, তাকা জিজুর দিকে দেখ, জিজু তোর থেকে চোখ সরাতেই পারছে না। মায়ের নিজের দিকে তাকিয়ে রইল। ওর দেখার কোনো ইচ্ছে নেই। এখন বিদায়ের পালা। মায়া ওর মাকে জড়িয়ে ধরে কান্না করছে। মায়াকে ওর আব্বুর রুমে নিয়ে যাওয়া হলো। মায়া দৌড়ে গিয়ে ওর আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ওর আব্বুও কান্না করতে লাগলো। স্নিগ্ধ গিয়ে মায়ের আব্বুর হাত ধরে বলল, প্লিজ আপনি কাঁদবেন না, ও আমাদের কাছে খুব ভালো থাকবে। মায়ের আব্বুর চোখে জল নিয়ে মুখে হাসি ফুটিয়ে বলল, জি, আমার উপর ভরসা রাখুন, আমি কথা দিচ্ছি ও ভালো থাকবে। মায়ের বাবা মুচকি হাসলো। মাইম এসে মায়াকে জড়িয়ে ধরে বলল, আপু প্লিজ তুই আমাকে রেখে চলে যাবি না। আমি আর কখনো তোর সাথে দুষ্টুমি করব না। মায়া ভাইকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। স্নিগ্ধ মায়াকে নিয়ে গাড়িতে যাবে। মায়া অজ্ঞান হয়ে পড়ে যেতে লাগলো। স্নিগ্ধ মায়াকে ধরে ফেলো, মায়াকে কোলে তুলে নিল, তারপর গাড়িতে বসিয়ে দিল। গাড়ি চলতে লাগলো নিজস্ব গতিতে। মায়ের আম্মু, রিয়া, মায়েরা, লিজা কাঁদতে লাগলো। গাড়ি এসে থামলো চৌধুরী বাড়ির সামনে। মায়াকে স্নিগ্ধ গাড়ি থেকে নামিয়ে কোলে তুলে নিয়ে পড়ল, আম্মু ওকে আমি রুমে নিয়ে যাচ্ছি। সাথী চৌধুরী মুচকি এসে বলল, ওকে যা, ওর রেস্টের প্রয়োজন। তেমন আত্মীয় স্বজন আসেনি দেখে তেমন সমস্যা হলো না। স্নিগ্ধ মায়াকে নিজের রুমে নিয়ে গিয়ে শুয়ে দিল। একবার মায়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে ছাদে চলে গেল। হাতে একটা জ্বলন্ত সিগারেট ধরিয়ে দূর আকাশের দিকে তাকিয়ে আছে আর মনে মনে বলছে, আচ্ছা, গল্পটা এমন হলেও তো পারতো। এই কষ্ট যে সহ্য হবার না। প্রিয় মানুষটাকে আপন করে পেয়েও আপন করে নিতে পারছি না। তার মুখ দেখে তার করা প্রত্যেকটা অপরাধ আমাকে হিংস্রতার রূপ দিতে বাধ্য করছে। কেন এমন হলো গল্পটা? রোদ স্নিগ্ধর কাঁধে হাত রেখে বলল, স্নিগ্ধ, যা হয়েছে ভুলে যা আর নতুন করে জীবন শুরু কর ভাই। আমাদের জীবনে এমন অনেক কিছু ঘটে যা আমরা চাই না, কিন্তু পরিস্থিতি মেনে নিয়ে জীবন কাটাতে হয়। দীর্ঘশ্বাস ফেলে বলল, রোদ, আমি পারবো না। আমার বেস্ট ফ্রেন্ডকে আলাদা করার শাস্তি ওকে পেতেই হবে। যার চোখ দিয়ে আমি আজ পর্যন্ত জল গড়িয়ে পড়তে দিইনি, সেই জানের চোখ দিয়ে ও অজর অশ্রু জড়িয়েছে। এর শাস্তি ওকে পেতেই হবে। স্নিগ্ধ চলে গেল। রোদ্দুর আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেল। কি হবে এই গল্পটা শেষ? মায়া পিটপিট করে তাকালো। আশেপাশে তাকিয়ে দেখে ও শুয়ে আছে। মায়ের চোখ কষলে উঠে বসলো। মায়া থম মেরে বসে রইল। হঠাৎ দরজা খোলার শব্দে মায়ের হুঁশ ফিরল। মায়া নিজেকে ঠিক করে বসলো। স্নিগ্ধ একবার মায়ের দিকে তাকালো, তারপর অন্য দিকে ফিরে পড়ল, আজকে এইভাবে বসে থাকার পণ করছেন মিস মায়া? মায়া পরিচিত কণ্ঠ শুনে চমকে তাকালো সামনের দিকে, কিন্তু স্নিগ্ধ অন্যদিকে ফিরে থাকায় দেখতে পারল না মুখ। মায়া নিশ্চুপ হয়ে বসে রইল। এবার আর স্নিগ্ধ চুপ থাকতে পারল না, চিৎকার করে বলল, তুই নামবি নাকি তোকে আপ্যায়ন করে নামাতে হবে? স্নিগ্ধর চিৎকার শুনে মায়া কেঁপে উঠল। সামনে তাকিয়ে স্নিগ্ধকে দেখে স্তব্ধ হয়ে গেল। মায়া যেন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। মায়া গিয়ে স্নিগ্ধকে জড়িয়ে ধরল আর কাঁদতে লাগলো। এ কান্না প্রিয় মানুষকে ফিরে পাওয়ার কান্না। স্নিগ্ধ জড়িয়ে ধরতে গিয়েও ধরল না। হঠাৎ মনে পড়ে গেল সেই শাস্তির কথা। মনে পড়ল রায়হানের চলে যাওয়ার কথা। মনে পড়ে গেল রায়হানের এক একটা লেখা। স্নিগ্ধ যেন হিংস্রতার রূপ ধারণ করলো। মায়াকে টেনে সরিয়ে দিয়ে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল মায়ের ডান গালে আর চিৎকার করে বলল, তোর সাহস হয় কি করে আমাকে স্পর্শ করার? মায়ের চিৎকে দূরে পড়ে গেল। মায়া যেন স্তব্ধ হয়ে গেল। এখন স্নিগ্ধকে দেখছে। মায়া বলল, কি হচ্ছে আপনার? এমন কেন করছেন? আমাকে বলুন, আমি কি করেছি? তুই কি করেছিস জানিস না? নাটক করিস বেহায়া মেয়ে। তোকে আজকে ক্লিয়ার করে বলে দিচ্ছি, তুই কখনো আমার থেকে স্বামীর অধিকার আশা করবি না। আর তোর আমার বিছানায় জায়গা হবে না। ফ্লোরে থাকতে পারলে থাক, তারা হলে সোফায় ঘুমিয়ে পড়। স্নিগ্ধকে বিছানায় শুয়ে পড়ল। মায়ের স্তব্ধ হয়ে বসে আছে, কিছু বুঝতে পারছে না কেন স্নিগ্ধ এমন করছে। মায়া হাঁটু গেড়ে বসে কান্না করতে লাগলো। কেন এমন করছেন আপনি? কি করেছি আমি? সাফিয়া পড়ার টেবিলে বসে আছে, কিন্তু পড়ায় মন বসছে না, শুধু রায়ানের মুখ ভেসে উঠছে। সাফিয়া বিরক্ত হয়ে বই বন্ধ করে পড়ল। কি জন্য যে ওই বজ্জাতির প্রেমে পড়েছিলাম, জীবনটা তেজপাতা, ধুর, ভালো লাগে না। সাফিয়া বেলকনিতে গিয়ে দাঁড়ালো আর মনে মনে আওড়াতে লাগলো, তোমার ওই চোখে পড়েছি যে প্রেমে, তোমার ওই মুগ্ধতার চাদরে ঢাকা পড়েছে মন। কেন তুমি দিশেহারা, কেন করলে পর, তুমি হীনা আজও আমি বিরহে কাতর।
সাফিয়া দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ ফোন বেজে উঠল। সাফিয়া দেখে তার ফ্রেন্ড মীরা কল করেছে। সাফিয়া কল রিসিভ করে হ্যালো বলল। হ্যালো বল। দোস্ত আমি না মরে যাচ্ছি, কিছু কর তুই। মানে কি হয়েছে বুঝতে পারছি না। আসলে আমি না। তোর ছাতা, বললে বল, না হলে ফোন রাখ। আরে ইয়ার, এত রেগে যাচ্ছিস কেন? তো তোমায় কি চুম্মা দিব? সাফিয়া কিছুটা রেগে পড়ল। ওকে ওকে বলছি, আমি প্রেমে পড়েছি। মানে কবে? আর কার প্রেম পড়েছিস? রাহুল ভাইয়ের প্রেমে। বলে লজ্জায় লাল হয়ে গেল। কি? তুই এলিয়েনের উপর ক্রাশ খাইছিস? আই মিন প্রেমে পড়েছিস? হ্যাঁ দোস্ত, কিছু একটা কর। আমি পড়বো না, যে অ্যাটিটিউড দেখায়। বাবা বজ্জত লোক একটা, এলিয়েন। আমি পড়বো না। প্লিজ দোস্ত, কিছু একটা কর। ওকে, কাল ভার্সিটিতে যাই, তারপর বলিস। এখন ফোন রাখ। সাফিয়া কল কেটে দিল। সাফিয়া দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো। এই সেই মেয়ে যার সাথে পরিচয় মাত্র কয়েকদিনের, কিন্তু মনে হয় আমাদের ফ্রেন্ডশিপ অনেক আগের থেকে। এই কয়েকদিনের আমার কষ্টে কষ্ট পেয়েছে, আমার হাসিতে খুশি রাখতে অনেক কিছুই করেছে, এবং ও সার্থকও আমাকে হাসাতে পেরে মনে হয় বিশ্বজয় করে ফেলেছে। খুশিতে নাচতে থাকে। আর যারা কথা বললো, মানে রাহুল ভাইয়া, আমাদের এক ব্যাচের সিনিয়র, কিন্তু অনেক অ্যাটিটিউড, ভার্সিটির টপার। সেই জন্য হয়তো এত অ্যাটিটিউড। এই ছেলেকে বলে ওর মনে ধরেছে। বাবা, যে ছেলে বললে একবারে বগার পার করে দিবে। তুমি চিনো? আমি চিনি কে রাহুল চৌধুরী। কে প্রপোজ করার সাহস কোথায় পাও? হা হা হা। মনে হলেই আমার হাসি পাচ্ছে, আর আমি তাকেই বলবো হাউ ফানি। সাফিয়া হাসতে লাগলো। রায়হান রেগে লাল হয়ে আছে, কারণ রায়হানকে জ্বালাচ্ছে একটা মেয়ে, সে আর কেউ না, স্নিগ্ধ ফুপির মেয়ে, মানে ফুফাতো বোন লীনা আহমেদ রোদেলা। রায়হানকে জ্বালিয়ে মারছে। যেমন একটু আগে রায়হান অফিস থেকে ফিরে ফ্রেশ হতে গেছে ওয়াশরুমে। ফ্রেশ হয়ে একটা টাওয়াল পরে রুমে এসে আয়নার সামনে মাথা আঁচড়াচ্ছে। ঠিক সেই সময় লীনা দৌড়ে এসে রায়হানকে জড়িয়ে ধরে পড়ল। ইস ভাইয়া, তুমি কি হট, খালি গায়ে তোমাকে কি যে হট লাগে, উফ, খেয়ে ফেলতে ইচ্ছে করে। ও লিনা, প্লিজ লিভ। আমার এসব ভালো লাগে না। আর তুমি জানো না কারো রুমে প্রবেশ করার আগে নক করে আসতে হয়? ও বেবি, আমি তো তোমার রুমে এসেছি, এত নক করতে হবে কেন বলো? লিনা, আমি তোমার ভাইয়া হই, প্লিজ সম্মান করে কথা বলবে। আমি এত কিছু জানি না, আমি তোমায় ভালোবাসি, এটাই আমি জানি। আমি তোমাকে যে কোনো মূল্যে পেতে চাই। প্লিজ লিনা, যাও, এখন আমি চেঞ্জ করব। থাকি না প্লিজ, আমি তো কি সমস্যা? লিনা, তুমি যাবে? ওকে ওকে যাচ্ছি, এত হাইপার হও কেন? আমার এত শখ নেই। তবে রে। লীনাকে আর পাইকে দৌড়ে চলে গেল। রায়হান চোখ লাল করে দাঁড়িয়ে রইল, কিছু বলতে পারে না, সইতেও পারে না। রায়হান বেলকুনিতে দাঁড়িয়ে বলতে লাগলো। তুমি আমার আধারের ফুল ছিলে, তবে কেন আধারে হারিয়ে গেলে? তুমি তো আমার স্নিগ্ধ প্রেমে ছিলে, তবে কেন স্মৃতির পাতায় লেখা হলে? তুমি তো আমার প্রথম প্রেম ছিলে, তবে কেন আফসোস হয়ে রয়ে গেলে? তুমি তো আমার স্নিগ্ধ ফুল ছিলে, তবে কেন আক্ষেপ হলে? মায়াপুরী। সকালের মিষ্টি রোদ চোখে পড়ায় ঘুম ভেঙে গেল মায়ের। পিটপিট করে তাকালো, দেওয়ালে টাঙ্গানো ঘড়ির দিকে তাকালো। তাকিয়ে যেন চোখ কপালে উঠে গেল। বেলা 9টা বাজে। মায়ের বিছানার দিকে তাকালো, দেখে স্নিগ্ধ নেই। মায়ের কপাল ভাঁজ করে বলল, বজ্জাত লোক, নিজে উঠেছে ঠিকই, কিন্তু আমাকে ডাকেনি। আমাকে একটু ডাক দিলে কি হতো? ইস, কত বেলা হয়ে গেল, সবাই কি মনে করবে? থুর। মায়ের ফ্লোর থেকে উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চোখে মোটা করে কাজল পরল, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, চুল আসে, শাড়ি ঠিকঠাক করে আয়নার সামনে দাঁড়ালো। দেখতে লাগলো সব ঠিক আছে কিনা। স্নিগ্ধ দরজা খুলে রুমে প্রবেশ করে থমকে গেল। চোখে যেন পলক পড়ছে না। গোল্ডেন রঙের শাড়ি, ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক, চোখে মোটা করে কাজল, এই সাধারণ সাজে মায়াকে অসাধারণ লাগছে। স্নিগ্ধ ঘরের মাঝে চলে গেছে, এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে মায়ের কাছে। মায়া তখন শাড়ি ঠিক করছে। স্নিগ্ধ মায়ের পিছনে দাঁড়িয়ে মায়ের কাঁধে হাত রাখলো। মায়ের চমকে উঠে সামনে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল, কারণ স্নিগ্ধ তাকিয়ে আছে ঘোর লাগা দৃষ্টিতে। মায়ে কেঁপে উঠল, মায়ে বলতে নিবে, কোনো কথা না। স্নিগ্ধ মায়াকে সোজা করে দাঁড় করিয়ে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। কি দেখছেন? শোনেন প্লিজ, লেট হয়ে যাচ্ছে তো।
স্নিগ্ধ কোনো কথা না বলে ড্রেসিং টেবিলের উপর থেকে টিপের পাতা থেকে কালো ছোট্ট একটা টিপ নিয়ে মায়াকে পরিয়ে দিল। টেবিলের উপর থেকে বেলি ফুলের মালা নিয়ে খোপায় গুজে দিল। এবার মায়াকে সামনে তাকাতেই ইশারা করলো। এবার পারফেক্ট। মায়া অবাক হয়ে তাকিয়ে আছে। ওর মনে ছিল না টিপের কথা। মায়ের পিছনে ঘুরে স্নিগ্ধর মুখোমুখি হয়ে দাঁড়ালো। স্নিগ্ধর চোখের দিকে তাকালো। মায়া স্নিগ্ধর চোখের দিকে তাকিয়ে দেখে স্নিগ্ধও তাকিয়ে আছে ওর চোখের দিকে। মায়া যেন হারিয়ে যাচ্ছে স্নিগ্ধর চোখে। মনে হচ্ছে কতদিন হলো দেখেনি স্নিগ্ধকে। তলিয়ে যাচ্ছে, দুজন দুজনকে দেখতে ব্যস্ত। মনে হচ্ছে হারিয়ে যাবে একে অন্যের চোখে। স্নিগ্ধ এক হাতে মায়ের কোমর জড়িয়ে ধরলো। মায়া কেঁপে উঠলো। মায়া মনে মনে বলছে, এত ভালোবাসার পরেও কেন এমন ব্যবহার করছেন? কেন আমাকে মেনে নিতে পারছেন না? কি হয়েছে আমার অবর্তমানে যার জন্য আমাকে মানতে পারছে না? স্নিগ্ধ, আমি আপনার শরীর স্পর্শ করে বলতেছি, এই রহস্য উন্মোচন করে তবেই আমি আপনাকে মুক্তি দিয়ে চলে যাব। আমি থাকবো না আপনার জীবনে বাধা হয়ে। মায়ের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়লো। স্নিগ্ধ মায়ের চোখের দিকে তাকিয়ে মনে মনে বলছে, এই ডাগর ডাগর চোখের মায়ায় পড়েছিলাম। আজও তোমার এই চোখ আমাকে আকর্ষণ করে। আমি নিজেকে ঠিক রাখতে পারি না, হারিয়ে যাই তোমার চোখের মাঝে। কি আছে তোমার এই চোখে? স্নিগ্ধ চৌধুরীকে পাগল করতে তোমার এই চোখ জোড়ায় যথেষ্ট। রাইসা দরজা খোলা দেখে ভিতরে প্রবেশ করে অবাক হয়ে গেল। দুষ্ট হাসি ফুটে উঠল রাইসার মুখে। রাইসা চোখ ঢেকে বলল, মুই কিচ্ছু দেখি নাই। রাইসার কথাই হুঁশ ফিরল দুজনের। মায়ের সিটকে সরে গেল। স্নিগ্ধ চমকে উঠল। পিছনে তাকিয়ে রাইসাকে দেখে দাঁত কেলিয়ে হাসছে। স্নিগ্ধ ফুরুকুচকে বলল, ওই ভূতনি, কি চাস সেখানে? আর নক করে প্রবেশ করতে পারিস না? দিলি তো রোম্যান্সের 12টা বাজিয়ে। একটু রোম্যান্স পড়েছিলাম, তোর সহ্য হলো না? দিলি তো নষ্ট করে সবটা। এই কাইলা ভূত, আমি কেমনে নষ্ট করলাম? আর রোমান্স করবা দরজা লক না করে, আর আমি আসলেই দোষ? লক কেন করব? আর বেডরুম আমার, বউ আমার। দরজা খুলে বন্ধ করে যখন খুশি রোম্যান্স করব। তাতে তোর কি? হ্যাঁ, আমার ভাইয়ার বেডরুম, আমার ভাবি, আমি যখন খুশি আসব। তোমার কি? হুম। মায়া লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। সরো তো তুমি। ওয়াও ভাবি, মাশাআল্লাহ, তোমাকে অনেক সুন্দর লাগছে। উফ, মনে হচ্ছে খেয়ে ফেলি। টমেটো টমেটো লাগছে। মায়া যেন আরো লজ্জা পেল। মুখ লজ্জায় রক্তিম হয়ে যাচ্ছে। স্নিগ্ধ ফুরকুচকে বলল, ওই ভূতনি, আবার বউ, একদম বাজে কথা বলবি না। রাইসার চোখে মুখে দুষ্টামির হাসি ফুটে উঠল। রাইসা বাঁকা হেসে বলল, উফ ভাবি, তোমাকে আজ যে দেখবে সবাই ফিদা হয়ে যাবে। চলো তো, সবাই অপেক্ষা করছে তোমার জন্য। আজ পার্টি রেখেছে তোমাদের জন্য খালু। রাইসা মায়াকে টানতে টানতে নিয়ে চলে গেল। স্নিগ্ধ ফুরুকুচকে ভাবতে লাগলো। রাইসা কি বলে গেল? হঠাৎ করে স্নিগ্ধর চোখ রাগের রক্তবর্ণ ধারণ করলো। দেওয়ালে খুশি মেরে পড়ল, আজকে এমন কিছু হলে তোর আমার হাত থেকে নিস্তার নেই। রাইসা নিচে নামতে নামতে বলল, আচ্ছা ভাবি, তুমি কি জানো আমি তোমার কি হই? না তো, কিন্তু তোমাদের কথা শুনে বুঝতে পারলাম তোমরা ভাই বোন। ঠিক, আমি ভাইয়ার ছোট খালামনির মেয়ে। আমরা এক ভাই এক বোন। আমার ভাইয়ের নাম নীল, বিয়ে করেছে, একটা ছোট ফুটফুটে মেয়েও আছে। ও আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, চলো, সবাই ওয়েট করছে। মায়ের ড্রয়িং রুমে গিয়ে দেখি তো অবাক। এক রাতের মধ্যে পুরো বাড়ি খুব সুন্দর করে সাজিয়েছে। মায়ের আশেপাশে দেখতে ব্যস্ত। সাথী চৌধুরী মুচকি হেসে বলল, মা, ঘুম কেমন হলো? চলো, অনেক তো বেলা হলো, নাস্তা করবে, চলো। মায়া মুচকি হেসে বলল, জি আম্মু, আসলে একটু লেট হয়ে গেল, আর হবে না এমন। নিচের দিকে তাকিয়ে কথাগুলো বলল। স্নিগ্ধর ছোট খালামণি বলল, ধুর বোকা মেয়ে, এটা তো তোমার বাড়ি, তুমি যখন খুশি উঠবে, সমস্যা নেই। আমরা সিরিয়ালের শাশুড়ি রিনা খান না যে অত্যাচার করব। রাইসার মতো তুমিও আমাদের মেয়ে, ঠিক বলছি না আপা? সাথী চৌধুরী মুচকি হেসে মায়াকে জড়িয়ে ধরে পড়ল, হ্যাঁ মা, তুমি আজ থেকে আমার মেয়ে। মায়ের চোখ জলে ভরে গেল। নিজের অনুভূতি লুকিয়ে রাখতে না পেরে সাথী চৌধুরীকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলল, মা, আমি কখনো ভাবতেও পারিনি আমার মতো অভাগী কপাল এত সুখ আছে, আপনার মতো মা আছে আমার। মায়া মুচকি হেসে বলল,
ওকে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে আজ থেকে তুই করে বলতে হবে। ওকে ওকে, আচ্ছা আয় খাবি চল। ও স্নিগ্ধা কোথায়? উনি আসতেছে। স্নিগ্ধ সিঁড়িতে নামতে নামতে বলল, আম্মু এই তো আমি। আয় খাবি চল। ওরা সবাই টেবিলে গিয়ে বসলো। স্নিগ্ধর পাশে মায়াকে বসিয়ে দিল। স্নিগ্ধ খেতে খেতে বলল, আম্মু আচ্ছা আব্বু কবে আসবে? মায়া সাথী চৌধুরীর দিকে তাকালো আর বলল, আব্বু আম্মু কেন আসলো না আমাদের বিয়েতে? আসলে উনি একটু ব্যস্ত ছিলেন, আর আসবে আগামীকাল। ও আচ্ছা। খাওয়া দাওয়া শেষ করে স্নিগ্ধ নিজের রুমে চলে গেল। সাথী চৌধুরী আর মিলা চৌধুরী সবকিছু গুছিয়ে রাখছে। মায়া এসে বলল, আম্মু আমিও গুছিয়ে রাখছি সব। সাথী চৌধুরী রাগী গলায় বলল, একদম না, তুই নতুন বউ নতুনের মতো থাক। একটু পর থেকে সব আত্মীয় স্বজন আসা শুরু করবে। রাইসা যাও তো, মায়াকে নিয়ে গল্প করো। ওকে খালামুনি। ভাবি চলো তো, আমার সাথে চলো। মায়াকে টানতে টানতে সোফায় নিয়ে গিয়ে বসালো। আচ্ছা ভাবি, একটা সিক্রেট কথা শুনবে? ওকে বলো শুনি। জানো, তোমাকে না আমার কাছে অনেক কিউট লাগে। আমি ছেলে হলে তোমাকে নিয়ে পালিয়ে যেতাম। মায়া খিলখিল করে হেসে উঠল আর বলল, ও তাই? এখন কি প্রবলেম? চলো পালাই। চলো পালাই। দুজন দুজনের হাত ধরে দৌড়ে রুমে চলে গেল। রাইসার রুমে এসে দুজনে বিছানায় শুয়ে পড়ল। দুজনে হাঁপাতে হাঁপাতে বলল, পালিয়ে তো আসলাম, এবার? এবার তোমায় সাজাবো। সাজাবে মানে? সাজাবো মানে সাজাবো, উঠো। মায়া রাইসাকে টেনে তুললো। তারপর আলমারি খুলে দেখে হলুদ রঙের একটা জামদানি শাড়ি। মায়া শাড়িটা বের করে নিয়ে এসে রাইসাকে দিয়ে বলল, যাও এটা পরে এসো, আমি সাজিয়ে দেব। প্লিজ ভাবি, আমি শাড়ি পরবো না। কেন পরবে না? আমি শাড়ি সামলাতে পারি না, যখন তখন খুলে যাবে। রাইসা মুখ গোমরা করে বলল, আরে ইয়ার কিচ্ছু হবে না, আমি আসি কিসের জন্য? মায়া রাইসাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিল, ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিল। তারপর সুন্দর করে সাজিয়ে দিতে লাগলো। চোখে মোটা কাজল, মোটা আইলাইনার, ঠোঁটে লাল লিপস্টিক, কপালে টিপ, চুলগুলো ছেড়ে দিল। মায়া রাইসাকে সাজিয়ে দিয়ে বলল, ও রাইসা তোমাকে না। রাইসা মুখ কালো করে বলল, জানতাম বাজে লাগবে। মায়া হা হা করে হেসে উঠল আর বলল, ধুর পাগলি মেয়ে, তোমাকে হুর পড়ে লাগছে। হাত যে দেখবে প্রেমে পড়ে যাবে, দেখে নিও। উফ ভাবি তুমিও না। রাইসা দৌড়ে বেরিয়ে গেল। হাসতে হাসতে দৌড় দিয়ে সিঁড়ি দিয়ে নামার সময় বাঁধলো আরেক বিপত্তি। দৌড়ে নামার সময় কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে লাগলো, কিন্তু পড়ার আগেই কেউ কোমর জড়িয়ে ধরলো। রাইসার চোখ বন্ধ করে লোকটার শার্ট আঁকড়ে ধরলো। আদিল যেন হুঁশে নেই, এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর মনে হচ্ছে আসমান থেকে হুড়পড়ি নেমে এসেছে জমিতে। আদিল মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। রাইসা পড়েনি, বুঝতে পেরে আস্তে করে তাকালো। তাকিয়ে দেখে একটা সুদর্শন পুরুষ তাকে আঁকড়ে ধরে আছে। রাইসা এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। আদিত্য তুড়ি বাজিয়ে গান ধরল, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। আদিত্য সুর টেনে পড়ল, অচেনা এক মেয়ে আমায় পাগল করেছে, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, অচেনা এক মেয়ে আমায় পাগল করেছে। আদিল রাইসার চমকে উঠল। দুজন দুজনের কাছ থেকে সরে গেল। রাইসা আমতা আমতা করে বলল, সরি, আমি দেখতে পাইনি। জি হ্যাঁ, আমি স্নিগ্ধ ভাইয়ার ছোট খালামনির মেয়ে রাইসা ইসলাম। ও আচ্ছা, আমি আসি। রাইসা দৌড়ে চলে গেল। আদিল বুকের বাঁ পাশে হাত রেখে বলল, ও চাই তোমার? ওকে পরে নিয়ে যাব, চলো এখন মায়ের কাছে যাই। মায়া রাইসার রুম থেকে বেরিয়ে এক পা এগিয়েছে, তখনই স্নিগ্ধ এসে মায়ের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো নিজের রুমে। মায়া হা করে বড় বড় চোখ করে তাকিয়ে রইল স্নিগ্ধর দিকে। স্নিগ্ধ মায়াকে রুমে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলো বিছানার উপর। মায়া কোমরে ব্যথা পেয়ে আহ করে উঠল। কেউ এভাবে ছুঁড়ে ফেলবে বজ্জাত লোক? মায়া বিড়বিড় করে বলতে লাগলো। স্নিগ্ধ দরজা বন্ধ করে দিয়ে এসে মায়াকে টেনে তুলে দেওয়ালের সাথে চেপে ধরে বলল, এত সেজেছিস কেন? কাকে দেখাতে সেজেছিলি? বল না, তো নাগর আসবে? মায়া বড় বড় চোখ করে তাকিয়ে বলল, মানে নাগর মানে? হ্যাঁ, নাগর তো এত সাজার কি দরকার ছিল? মায়ের মাথায় দুষ্টু বুদ্ধি এলো। মায়া মুচকি এসে বলল, মিস্টার স্নিগ্ধ চৌধুরী, আপনি তো আমাকে মানেন না, স্বামীর অধিকারও দেবেন না,
তো আমি কার জন্য সাজি বা যাই করি তাতে আপনার কি? ধুর, শুনুন তো, আমাকে আরো শাস্তি হবে, এইটুকুতে হবে না, কত আত্মীয় স্বজন আসবে। মায়া যেই না সরে আসবে, স্নিগ্ধ মায়ের হাত শক্ত করে চেপে ধরে এক হাতে গাল চেপে ধরে বলল, তোর সাহস হয় কি করে আমার সাথে উঁচু গলায় কথা বলার? আর রইল আমার কি? তাহলে শোন, আমি মানি আর না মানি এটাই সত্যি, তুই মিসেস স্নিগ্ধ চৌধুরীর মায়া। আর অন্য ছেলেদের সাথে ঘাসাঘাসি করলে আমার চেয়ে খারাপ কিন্তু আর কেউ হবে না। স্নিগ্ধ রুম থেকে বেরিয়ে গেল। মায়ের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। এ অশ্রু সুখের, এ অশ্রু মুগ্ধতার, এ অশ্রু প্রাপ্তির। মায়া মুচকি হেসে বলল, মিস্টার স্নিগ্ধ চৌধুরী, আপনি যতই বলেন আমাকে মানে না, কিন্তু আমি জানি আপনি আমাকে কতটা ভালোবাসেন। আজ তার